আমি আরিয়ান, বাবা মার একমাত্র সন্তান। আসলে আমি ভালো থাকি না খারাপ তা শুধু সৃষ্টিকর্তাই বলতে পারবে। আমার একটা বেস্ট আছে, যার নাম হচ্ছে রোহান। ও আমার সাথেই আমেরিকাতেই পড়াশোনা করত। এখানে এসে আমাদের পরিচয় হয়। ও আমার যাবতীয় কাজে সাহায্য করে। আমি আমেরিকা থেকে ইঞ্জিনিয়ারিং এর উপর গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি। আমেরিকা পড়াশোনাকালীন আমি নিজে একটা কোম্পানি খুলি, যার নাম একটু অন্যরকম, কিং ইজ কিং কোম্পানি, যার দেখাশোনা রোহন করে। আর এটা সম্পর্কে কেউ জানে না, এমনকি আমার বাবাও না। অনেক তো হলো পরিচয়, এবার গল্পে ফেরা যাক। দীর্ঘ 5 বছর পর আজ দেশে ফিরেছি। এয়ারপোর্টে বাবা এসেছে আমাকে রিসিভ করতে। আমাকে দেখা মাত্রই জড়িয়ে ধরলো, আমিও জড়িয়ে ধরলাম। কেমন আছো মাই সান? অ্যাবসলিউটলি ফাইন বাবা, অ্যান্ড ইউ? দেখতেই তো পারছো বুড়ো হয়ে গেছি। কি যে বলো না বাবা, তুমি তো আমার থেকে এখন বেশি হ্যান্ডসাম হয়েছো। হয়েছে, আর পাম দিতে হবে না, বাসায় চলো। তারপর আমি আর বাবা টুকটাক বিজনেসের বিষয়ে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। বাবাকে নামিয়ে দিয়ে গাড়ি পার্ক করতে চলে গেল। আমি বাড়িতে ঢুকেই, মা, মা কোথায় তুমি? মা রান্নাঘর থেকে বেরিয়ে আমায় তো দেখি অবাক, কারণ আমি বাবাকে বারণ করেছিলাম যাতে মাকে আমার আসার খবরটা না বলে, কারণ আমি মাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। এদিকে মা আমাকে দেখে খুশিতে কান্না করে দিয়েছে। মা দৌড়ে এসে আমার গালে কপালে চুমু খেতে লাগলো। এতদিন পর আমার কথা তোর মনে পড়লো? আরে মনে পড়বে না কেন, ওখানে সবসময় তোমাদের মিস করতাম। তাছাড়া তোমাদের সাথে তো ভিডিও কলে কথা হতোই। তোর সাথে কথাই পারবো না। আর তুই আসবি একটাবার জানালি না আমায়? তোর জন্য ভালো ভালো খাবার রান্না করতাম। আমি তো জানাতে চেয়েছিলাম, কিন্তু ও তো তোমায় সারপ্রাইজ দিতে চেয়েছিল, তাই আর বলিনি। তার মানে এগুলোর মাথা আপনি? আর ছেলেটাও হয়েছে বাবার মতো। দেখতে হবে না ছেলেটা কার? চুপ বুড়ো, ও আমার ছেলে। যাও ফ্রেশ হয়ে আসো। কি? ছেলের সামনে আমায় এত বড় অপমান? তোমায় আমি পরে দেখে নেব। এই বলে বাবা চলে গেল, আর এদিকে আমি আর মা হাসতে লাগলাম। যা বাবা, তুইও ফ্রেশ হয়ে আয়। এই বলে আমি আমার নিজের রুমে চলে আসলাম, মানে যে রুমটাতে আমি আগে থাকতাম আর কি। ঠিক আগের মতোই আছে, যেমনটা আমি 5 বছর আগে রেখে গেছিলাম। মা খুব যত্ন করে গুছিয়ে রেখেছে। যতই হোক, একটা মাত্র সন্তান। তারপর ফ্রেশ হয়ে নিচে আসলাম খেতে। এসে দেখি বাবা মা আমার জন্য অপেক্ষা করছে। আমি গিয়ে বাবার পাশে বসে পড়লাম। তারপর মা আমাদের খাবার বেড়ে দিলেন। খেতে খেতে বাবা প্রশ্ন করলো যে আমেরিকার দিনকাল কেমন কাটলো। ওখানে তো সবসময় পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতাম, আর সাথে তো বিজনেস আছেই। বলতে গিয়ে আটকে গেলাম, কারণ এই বিষয়ে তো বলা যাবে না। বিজনেস মানে? আরে আরে, তোমার বিজনেস, তুমি একা একা সব সামলাও না, তাই চিন্তা করতে হয়। ও তাই বল। তারপর খেয়ে দিয়ে এসে শুয়ে পড়লাম। ভাবছি কাল একটু ঘুরে পরশু থেকে অফিসে জয়েন করব। তারপর ঘুমিয়ে রাতটা পার করে দিলাম, কারণ জার্নি করার ফলে শরীরটা ক্লান্ত ছিল। তারপর বিছানা ছেড়ে এসে উঠে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। তারপর ফ্রেশ হয়ে বিছানায় বসতে না বসতে মায়ের খেতে ডাকছে, তাই আমিও আর দেরি না করে চলে গেলাম খেতে। তারপর 3জন একসাথে খেয়ে নিলাম, মানে আমি, বাবা আর মা। বাবা কিছুক্ষণ পর অফিসে চলে গেলেন। মা খাবারের প্লেটগুলি কাজের মেয়েকে তুলতে বলে গেলে রান্নাঘরে চলে গেলেন। আর আমি রুমে এসে রেডি হতে লাগলাম। ভাবলাম এলাকাটা একটু ঘুরে দেখতে হবে, অনেকদিন ঘোরা হয়নি। তারপর রেডি হওয়া কমপ্লিট হলে আয়নায় দেখতে লাগলাম। আসলে আমি দেখতে অতটা ভালো না, ভীষণ ভালো। অল ইন স্টোরি, বাট ইন রিয়েল লাইফ আই এম ভেরি ব্যাড লুকিং বয়। তবে লোকে বলে আমি নাকি হাসতে জানি না, আর যে হাসিটা দিই সেটা নাকি জোর করে। যাই হোক, কালো জিন্স প্যান্টের সাথে হলুদ গেঞ্জি আর হলুদ কেটস জুতো। আমি আমার গেঞ্জির সাথে জুতো ম্যাচ করে পরি। তারপর নিচে এসে মাকে ডাক দিই, মম আমি একটু বাইরে গেলাম। মায়ের সময় দেখেই তো অবাক। তিনি কিছু না বলে তার চোখ থেকে কাজল একটু তুলে আমার কপালের এক সাইডে লাগিয়ে দিল। তোকে দেখতে একদম রাজপুত্রের মতো লাগছে, তাই কাজলটা লাগিয়ে দিলাম যাতে কারো নজর লাগে যায়। আমি আর কি বলবো, সোজা ওখান থেকে আমার বাইক সংগ্রহশালায় চলে আসলাম। আসলে আমি বাইক বেশি পছন্দ করি বলে বাবা আমার জন্য এতগুলো বাইক নিয়ে এনে রেখেছেন। তারপর এর মধ্যে থেকে একটা হলুদ বাইক নিয়ে বাইরে আসলাম। আসলে গেঞ্জি হলুদ পরেছি তো তাই বাইকও হলুদ নিলাম। আপনাদের বলে রাখা ভালো যে আমি আসার পর বাবা আমার জন্য কয়েকজন সিকিউরিটি গার্ড রেখেছেন। আমি তাদের কাছে গিয়ে বললাম আমায় ফলো করো। তারপর বেরিয়ে পড়লাম। বাইকটা একটু জোরে চালাচ্ছিলাম, হঠাৎ একটা মেয়ে বাইকের সামনে চলে আসে, আর আমি সাথে সাথেই ব্রেক করি। গাড়ির গতি বেশি থাকায় আমি সামনে ছিটকে গিয়ে মেয়েটির গায়ের উপরে পড়ি। আপনারা কি ভাবছেন এই মেয়েটি নায়িকা? ঠিক ভেবেছেন, এই মেয়েটি নায়িকা। ঘটনা হয়েছে এইরকম, মানে যে তিথি মানে নায়িকা, ওর এক বান্ধবীর সাথে রাস্তা ফুটপাত দিয়ে হাঁটছিল।
হঠাৎ সে সামনে একটা ইটের গুড় দেখতে পাই, আর সেটাই লাথি মারে। ফলে তার স্যান্ডেলটা রাস্তায় চলে যায়। যখন সে স্যান্ডেলটা নিতে যায় তখনই ঘটনাটা ঘটে। এবার মূল ঘটনায় আসি। ও আমার গো, তোমার সাথে আমার বিয়ে হলো না গো, তার আগে আমি মরে গেলাম গো। আমার হবু বাচ্চাটা তার মাকে দেখতে পেল না গো। আরিয়ান তো তিথির এই কথাগুলো শুনে ভাবলাকান্তের মতো ওর দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে কি বলছে এসব। তারপর তাকে কয়েকটা ঝাঁকুনি দেয়, কিন্তু না, তিথি বকেই চলেছে। তাই শেষে উপায় না পেয়ে আরিয়ান তিথিকে চর বসিয়ে দেয়। চর খেয়ে তিথি চমকে ওঠে। তারপর চোখ খুলে আশেপাশে তাকিয়ে দেখে, তারপর চিৎকার করে ওঠে যে সে বেঁচে আছে। আর এদিকে ওর সব কাণ্ড দেখে আরিয়ানের মেজাজ গরম হয়ে যায় আর তিথিকে ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে নেয়। ধাক্কা দেওয়ার সাথে সাথে ধাক্কা দেয় তিথি একটু ব্যথা পায়, তাই উঠে সে ঝগড়া শুরু করে দেয়। ভারী বজ্জাত মানুষ তো আপনি, একে আমার উপর এসে পড়লেন, তার উপর আবার ধাক্কা দিলেন। দেখতে তো পুরো শুটকো ইঁদুরের মতো, কিন্তু ওজন তো আফ্রিকান হাতির মতো। হোয়াট দ্য হ্যাঁ স্টুপিড গার্ল, হোয়াট ইউ সে? আমি শুটকি ইঁদুর আবার হাতি? একে তো ব্যাঙের মতো লাফ মেরে আমার গাড়ির সামনে চলে আসছে, তারপর বড় বড় কথা। কি আমি ব্যাং? আপনি ব্যাং, আপনার 29 গোষ্ঠী ব্যাং। আর রাস্তাটা কি আপনার বাবার যে আমি রাস্তায় নামতে পারবো না? Hey, you just crossed your limit. You know who I am? আপনি শাহরুখ খান নাকি ডোনাল্ড ট্রাম্প যে আপনাকে চিনতে হবে? তোমার কোনো ধারণাও নেই যে আমি তোমার সাথে কি করতে পারি। হ্যাঁ, ভয় দেখাচ্ছেন, কি করবেন? না দেখান, আমিও দেখতে চাই। ওকে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই বলে আরিয়ান বাইক নিয়ে চলে আসে আর তিথিও চলে যায়। আরিয়ান খুব রেগে আছে। সে সিকিউরিটিকে ডেকে বলে, সিকিউরিটি, একটু আগে যে মেয়ের সাথে আমার ঝগড়া হলো তার পুরো ডিটেলস আমার চাই। ওকে বস। Hey, don't call me boss, call me king, alright? ওকে কিং। ভয়ে ভয়ে বলল, কারণ আরিয়ান খুব রেগেছিল। এদিকে তিথি বাড়ি পৌঁছে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে, কারণ কাল তার অফিস আছে। আর তিথি মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে, কোম্পানিতে চাকরি করে। তার পরিবার বলতে মা, বাবা, ছোট বোন আর দাদি। এদিকে সিকিউরিটি এসে আরিয়ানকে তিথির সব খবর দেয়। কিং, মেয়েটির নাম তিথি। তার পরিবারে মা বাবা, ছোট ভাই বোন আর দাদা দাদি আছে। আর সবচেয়ে বড় কথা, ও আপনার কোম্পানিতেই চাকরি করে। ওকে। তারপর আরিয়ান বাড়ি এসে খেয়ে দিয়ে রুমে চলে যায়। রুমে এসে মনে মনে বলে, মিস তিথি, কাল থেকে তোমার খারাপ দিন শুরু। তুমি আরিয়ানকে অপমান করেছ। কাল থেকে বুঝবে এই আরিয়ান কি জিনিস আর ও কি কি করতে পারে। পরের দিন সকালে ঘুম থেকে একটু তাড়াতাড়ি ওঠে, কারণ আজ জয়েন করবে। তারপর ফ্রেশ হয়ে নিচে গেল খাবার খেতে। সেখানে বাবার সাথে টুকটাক কথা বলে খাবারটা শেষ করে নিজের রুমে চলে গেল। তারপর রেডি হতে লাগলো। ব্ল্যাক শার্ট, তারপর ব্ল্যাক কোট, সাথে ব্ল্যাক প্যান্ট ও শু, সব কিছু একদম ব্ল্যাক। সাথে তো ব্ল্যাক সানগ্লাস আছেই। তারপর বেরিয়ে গেল একা একা, কারণ তার বাবা আগেই চলে গেছে। এইদিকে তিথি এখনো ঘুম থেকে ওঠেনি। তার মা সেই কখন থেকে ডাকছে। তারপর না পেরে জল এনে তিথির মুখে জলে ছিটা দেয়। এতে তিথির ঘুম ভেঙে যায়। উফ মা, তুমি না একটু শান্তিতেও ঘুমাতে দেবে না? একটু আগেই তো ঘুমালাম। তো একটু আগে ঘুমালি তাই না? কাল সেই সন্ধ্যাবেলা ঘুমিয়েছিস, এখন উঠলি। আর তোর নাকি অফিসে আজ জরুরি কাজ আছে। কয় বাজে জানিস? কয়টা? 9টা। কি 9টা বাজে? আর তুমি আমায় এখন ডাকছো? না জানি আজ আমার কি হবে। আল্লাহ, আজ অফিসে নতুন স্যার আসবে আর আমি আজকেই লেট। না জানি আমার চাকরিটাই চলে যায়, কারণ শুনেছি নতুন বস নাকি খুব রাগী। এখন সব দোষ আমার তাই না? সেই কখন থেকে তোকে ডাকছি, কিন্তু কে শোনে কার কথা? এদিকে তিথি এক দৌড়ে চলে যায় ওয়াশরুমে। তারপর ফ্রেশ হয়ে একটু সাজুগুজু করে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। তার মা অবশ্য খাবার জন্য ডেকেছিল, কিন্তু খায়নি, কারণ এমনি অনেক লেট হয়ে গেছে বলে। এদিকে আরিয়ান অফিস পৌঁছতে দেখলো
বাবা সহ অফিসের সবাই ফুল মালা নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর সবাই মিলে আরিয়ানকে স্বাগত জানালো। বাবা আরিয়ানকে সবার সাথে পরিচয় করিয়ে এলো, কিন্তু তিথিকে একবারও দেখলো না। সে মনে মনে ভাবছে, ও কি এখানে চাকরি করে না? আর সিকিউরিটি কি আমাকে মিথ্যে ইনফরমেশন দিল? কিন্তু এটা তো হওয়ার কথা নয়। তাহলে আমি মনে মনে এগুলোই ভাবছিলাম। তারপর আমাকে বাবা একটা রুমে নিয়ে গিয়ে একটা চেয়ার দেখিয়ে তাতে বসিয়ে দেন। এতদিন এই চেয়ারটা আমি সামলাচ্ছি মাই বয়, কিন্তু এখন থেকে এর দায়িত্ব তোমার। তোমাকেই সব সামলাতে হবে। আই উইল ট্রাই মাই বেস্ট বাবা। আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। আমি জানি তুমি পারবে, তাই তো তোমার উপর দায়িত্ব দিয়ে আমি বাকি জীবনটা একটু রেস্ট নিতে চাই। তারপর বাবা একটা ছেলেকে ডাক দেন। আরিয়ান, এই হচ্ছে আকাশ, তোর ম্যানেজার আঙ্কেলের ছেলে। এখন থেকে ও ম্যানেজার। তা বাবা আমাকে কাজ বুঝিয়ে দিয়ে চলে গেলেন। তখন আমি পিয়নকে ডাক দিই। আচ্ছা, এই অফিসে কি তিথি নামে কেউ চাকরি করে? শিওর হওয়ার জন্য জিজ্ঞাসা করলাম, কারণ আমি এখনো সবাইকে চিনি না। জি স্যার। ওনাকে একটু ডেকে দিন না। কিন্তু স্যার উনি তো এখনো আসেনি। আসেননি মানে? অফিসে টাইম কয়টা? আমি একটু রেগেই বললাম, কারণ নতুন বস আসবে জেনেও দেরি করেছে। আচ্ছা শুনুন, আপনার তিথি ম্যাডাম আসলে আমার সাথে দেখা করতে বলবেন। আচ্ছা স্যার। ওকে, ইউ ক্যান গো নাও। তারপর পিয়ন চলে গেল। আমি একা একা বলতে লাগলাম, মিস তিথি, তুমি প্রথম দিনেই শাস্তির ব্যবস্থা করে দিলে তোমার। সামনে তো আরো অনেকদিন পড়ে আছে। এই বলে একটা টেবিল মার্কা হাসি দিল। এইদিকে তিথি অফিসে পৌঁছে ঘড়ির দিকে তাকিয়ে হ্যাং হয়ে যাবার উপক্রম, কারণ 10টা বেজে গেছে। তাই সে তাড়াতাড়ি নিজের ডেস্কে বসে সৃষ্টিকর্তাকে ডাকতে লাগে। কিন্তু তিথির সব ভাবনার উপর জল ঢেলে পিয়ন এসে তিথিকে বলে, স্যার আপনাকে ডেকেছে। এই কথা শুনে তো তিথির অবস্থা খারাপ। না জানি তাকে অনেক বড় শাস্তি পেতে হবে, নয়তো চাকরি থেকে বিদায়। কারণ সে শুনেছে যে নতুন স্যার খুব রাগী। এইসব ভয় বুকের মধ্যে নিয়ে আস্তে আস্তে গিয়ে স্যারের দরজা গিয়ে নক করলো। মে আই কামিং স্যার? আমি ল্যাপটপে কাজ করছিলাম, এমন সময় কেউ একজন দরজায় নক করলো। তখন আমি সিসিটিভিটা চোখ বোলাতেই দেখলাম তিথি। তাই আমি চেয়ারটা ঘুরিয়ে উল্টো দিকে দেওয়ালের মুখ করে বসলাম। তারপর তিথিকে আসতে বললাম, ইয়েস কাম ইন। তারপর তিথি মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকতে ডাকতে ভিতরে প্রবেশ করে। তারপর দেখে যে স্যার উল্টো দিকে মুখ করে বসে আছে। তখন তিথি প্রশ্ন করে, স্যার আমায় ডেকেছেন? ইয়েস মিস তিথি। এই বলে আমি চেয়ারটা ঘুরিয়ে তিথির দিকে মুখ করি। তিথি তো আমার বসের চেয়ার দেখে ভূত দেখার মতো চমকে ওঠে, তারপর মাথা ঘুরে পড়ে যায়। তিথির এই অবস্থা দেখে আরিয়ান মানে আমি একটা টেবিল মার্কা হাসি দিয়ে বলতে লাগলাম, মিস তিথি, জাস্ট আমাকে দেখে জ্ঞান হারিয়ে ফেললে? সামনে তো আরো দিন পড়ে আছে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তোমার সাথে সামনে কি কি ঘটতে চলেছে তুমি জাস্ট কল্পনাই করতে পারে না। তারপর আরিয়ান পিয়নকে ডাক দেয়। পিয়ন এসে দেখে তিথি মেঝেতে পড়ে আছে। স্যার তিথি ম্যাডাম এখানে পড়ে আছে কেন? ও এখানে পড়ে আছে কেন সেটা জানার জন্য আপনাকে ডাকিনি। আপনারা হয়তো ভাবছেন যে পিয়নকে আমি আপনি করে বলছি কেন। আসলে উনি অনেক আগের লোক তো, আর ছোট থেকে দেখে আসছি। অন্য সময় ওনাকে আমি চাচা বলেই ডাকি। শুনুন, অফিসে তিথির কাছে কোনো মেয়ে বন্ধু আছে? কেন স্যার? আবার প্রশ্ন করছেন? সরি স্যার, অফিসে তিথি ম্যাডামের কাছের বন্ধু বলতে লিজা ম্যাডামই আছেন। ও, তাহলে ওনাকে একটু আমার রুমে পাঠিয়ে দিন। এই বলে পিয়ন চলে যায় আর লিজাকে গিয়ে বলে যে আমি ডাকছি। লিজা আমার রুমের সামনে এসে নক দেয়। মে আই কামিং স্যার? ইয়েস কাম ইন। আসলে লিজা আরিয়ানকে প্রথম যখন ফুল দিয়ে স্বাগত জানিয়েছিল তখন দেখেই ক্রাশ খায়। তাই আরিয়ানের রুমে ঢুকে এক নজরে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। এদিকে তিথি যে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে সেদিকে সে লক্ষ্যই করেনি। আরিয়ান বিষয়টা বুঝতে পেরে লিজাকে একটু রাগি সুরেই বলে, মিস লিজা, আর ইউ দিস ফ্রেন্ড? জি স্যার। তাহলে যান, গিয়ে তিথিকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসুন। আর আপনার আজ ছুটি। লিজা আরিয়ানের কথা শুনে নিচের দিকে তাকিয়ে দেখে তিথি মেঝেতে পড়ে আছে। তাই সে তাড়াতাড়ি গিয়ে তিথির কাছে গিয়ে বসে বলতে লাগলো, স্যার তিথির কি হয়েছে? ও এভাবে পড়ে আছে কেন? কিন্তু আরিয়ানের দিকে তাকাতেই চুপ হয়ে গেল, কারণ আরিয়ানের চোখ রাগে লাল হয়ে আছে। তাই আর কথা না বলে পিয়নের সাহায্যে তিথিকে তুলে বাড়ি নিয়ে যায়। তিথির মা তো তিথির এই অবস্থা দেখে কান্নাকাটি জুড়ে দেয়।
কিন্তু লিজা তাকে বোঝায় যে তিথি একটু ভয় পেয়েছে, তাই অজ্ঞান হয়ে গেছে। তার থেকে আপনি বরং একটু জল নিয়ে আসুন। এই বলে লিজা তিথিকে রুমে নিয়ে পেটে শুইয়ে দেয়। শোয়ানোর সাথে সাথে তিথি লাফ দিয়ে ওঠে। এই অবস্থা দেখে তো লিজা চমকে ওঠে। তিথিকে জিজ্ঞেস করে, এই, তুই না অজ্ঞান ছিলি, তাহলে উঠলি কেমন করে? আসলে আমি অজ্ঞান হইনি। অজ্ঞান হসনি মানে? অভিনয় করেছিলাম। তারপর তিথি লিজাকে সেদিনকার ঝগড়ার কথা বলে, মানে তিথি আর আরিয়ানের ঝগড়ার কথা। এগুলো শুনে তো চোখ বড় বড় করে তিথির দিকে তাকিয়ে আছে। ও মাই গড, তুই আর ঝগড়া করার মানুষ পেলি না, শেষে কিনা আরিয়ান স্যারের সাথে। স্যার যে রাগী, ওরে বাবা। আমি আগে জানতাম নাকি উনি আমাদের নতুন বস? নাও অনলি গড ক্যান সেভ ইউ। ঝগড়া যখন তুই করেছিস তখন তুই সামলা, আমি গেলাম। এই বলে লিজা চলে যায় আর তিথি মন খারাপ করে বসে থাকে। এদিকে অফিসের কাজ করে আরিয়ান সন্ধ্যার দিকে বাড়ি ফিরে। তারপর ফ্রেশ হয়ে একটু খেতে বসে। খেতে খেতে আরিয়ানকে তার বাবা বলে, আরিয়ান, তোমার জয়েনিং উপলক্ষে পরশু একটা পার্টি অ্যানাউন্স করেছি। আর কাল তোমাকে অফিসে যেতে হবে না। কাল রিয়া আসছে, তুমি ওকে গিয়ে এয়ারপোর্ট থেকে নিয়ে আসবে। আর আমি কাল অফিসে গিয়ে সবাইকে ইনভাইট করব। হুম। তারপর খাবার শেষে আরিয়ান রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে আরিয়ানের বাবা আকাশকে পার্টির যাবতীয় সকল দায়িত্ব দিয়েছে। আর পার্টি উপলক্ষে আকাশ আরিয়ানদের বিরুদ্ধে একটা মারাত্মক প্ল্যান করেছে, কারণ আকাশের অনেক আগে থেকেই আরিয়ানদের সম্পত্তির উপর নজর দেয়। নায়িকার নাম তিথি থেকে পরিবর্তন করে রিমা রাখলাম। তিথি নামটাতে আমি নায়িকা নায়িকা ফিলিংস পাচ্ছি না, তাই পরিবর্তন করলাম। পরের দিন আরিয়ান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়। একটু পরে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রিয়াকে আনতে। আপনারা রিয়াকে চিনতে পারলেন না, তাই তো? আসলে রিয়া হচ্ছে আরিয়ানের মামাতো বোন। ছোটবেলায় সে তার মা বাবার সাথে অস্ট্রেলিয়া চলে যায়, আর আজ এতদিন পর বেড়াতে আসছে। কিন্তু তার আসার কারণটা যে অন্য, তা পরে জানতে পারবেন। এইদিকে আজ রিমা খুব ভয়ে ভয়ে অফিসে আসে, না জানি আরিয়ান তাকে কি শাস্তি দেয়। এই ভেবে ভয়ে ভয়ে সে নিজের ডেস্কে বসে, কিন্তু না, আজ তার ডাক আসছে না। ব্যাপার কি? স্যার কি আমায় ক্ষমা করে দিল? আমি কাল অজ্ঞান হয়ে গেছিলাম, সেজন্য বোধহয় ক্ষমা করে দিয়েছে। ওয়াও রিমা, তুই তো ফাটিয়ে দিয়েছিস। কি অভিনয়টাই না করেছিস। হাতিটা তোকে ক্ষমা করে দিয়ে এই বলে সে ওখানে মনে মনে কিছুক্ষণ ডান্স করে নিলাম। কিন্তু পরবর্তীতে পিয়ন এসে বলে, ম্যাম, স্যার আপনাকে ডাকছে। কেন? সেটা তো জানি না, কিন্তু সবাইকে একসাথে ডেকেছে। পিয়নের কথা শুনে রিমা চিন্তায় পড়ে যায়। সবাইকে কেন ডাকছে? সবার সামনে আমায় অপমানিত করবে না তো? এটা ভাবতেই রিমা ঢোক গিলে। তারপর স্যারের কেবিনে গিয়ে দেখে সবাই আসছে, তাই সেও সবার সাথে স্যারের রুমে প্রবেশ করলো। আরেকটা বড় ধরনের ধাক্কা খেল, কারণ স্যারের চেয়ারে তাদের আগের স্যার মানে আরিয়ানের বাবা বসে আছে। এটা দেখে রিমা একটু অবাক হয় আর মনে মনে ভাবে, তাই তো বলি, আমার এতক্ষণ ডাক পড়ছিল না কেন। আজ তো বেটা এখনটা আসেনি, তুই ভাবলি কেমনে রে যে বেটা খবিস তোকে এত সহজে ছেড়ে দেবে? তোর তোর এত ডান্স করাটাই আমার বৃথা হয়ে গেল। কিন্তু আরেকটা কথা ভেবে আবার খুশি হলাম যে বড় স্যার আবার অফিসে আসছে, তার মানে বোধহয় বেটা বদ ছেলে আর আসবে না। আপনাদের ডাকা হয়েছে এজন্য যে আপনাদের নতুন স্যার আরিয়ানের জয়েনিং উপলক্ষে কাল সন্ধ্যায় একটা পার্টির অ্যানাউন্স করেছে। আর আপনারা সবাই সেখানে ইনভাইটেড। সবাইকে আসতে হবে। যে আসবে না তার চাকরি আর থাকবে না, মনে থাকবে? আর কাল অফিস ছুটি থাকবে। এখন আপনারা আসতে পারেন। তারপর রিমা সহ সবাই যে যার কাজ করতে লাগলো। এদিকে আরিয়ান 1.5 ঘন্টা ধরে এয়ারপোর্টে বসে আছে,
কিন্তু রিয়ার আসার কোনো নাম নেই। তাই মেজাজটা খারাপ হয়ে যায়। হঠাৎ কে যেন আরিয়ানের চোখ ধরে। আরিয়ান নিজের চোখটা ছাড়িয়ে পিছনে ফিরে দেখে একটা মেয়ে মডার্ন ড্রেস পরে দাঁড়িয়ে আছে। আপনারা যে যার মতো ধরে নিন মডার্ন ড্রেস মানে কি, কারণ আমারও তো ধারণা নেই। হেই, হু আর ইউ? তোমার সাহস কি করে আমার চোখ ধরার? কুল বেবি কুল। আমি রিয়া, তুমি আরিয়ান, ঠিক বলেছি? এবার গাড়িতে ওঠো, এমনি অনেক দেরি হয়ে গেছে। কি ছেলে রে বাবা, সাথে একটা এত সুন্দর মেয়ে, কোথায় একটু ভালো করে কথা বলবে তা না, রাগ দেখাচ্ছে। দাঁড়াও জাদু, তোমাকে আমি সোজা করব। তারপর গাড়িতে করে তারা চলে আসে বাড়িতে। গাড়িতে রিয়া অনেক কথা বলেছে, কিন্তু আরিয়ান হ্যাঁ না ছাড়া কিছুই বলেনি। তাই রিয়ার মেজাজটা খুব খারাপ হয়ে আছে। বাড়ি পৌঁছেতেই সে রিয়া তার আন্টির কাছে চলে যায় আর আরিয়ানের নামে বিচার দেয়। আন্টি, আন্টি, কোথায় তুমি? কি হলি মা, কেমন আছিস? মনে হচ্ছে খুব রেগে আছিস। রাখবো না তো কি করব? তোমার ছেলে আমার সাথে একটুও কথা বলেনি, তুমি এর বিচার করো। আচ্ছা বাবা, করব। আগে যা ফ্রেশ হয়ে নে। তারপর রিয়াকে তার রুম দেখিয়ে দেয় আর রিয়া ফ্রেশ হয়ে নেই। এভাবে সারাদিনটা কেটে যায়। রাতে সবাই একসাথে খেতে বসে। রিয়া এসে আরিয়ানের উল্টো দিকে বসে। খাবার খেতে খেতে রিয়া তার পা আরিয়ানের পায়ের উপর সুড়সুড়ি দেয়, ফলে আরিয়ান লাফ দিয়ে ওঠে। কি রে, লাফ দিয়ে উঠলি কেন? না না, কিছু না, এমনি। এদিকে রিয়া আরিয়ানের কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে। আরিয়ান আবার খেতে বসলে রিয়া আবার সুড়সুড়ি দেয়। মা, আমার না খাওয়া হয়ে গেছে, আমি রুমে গেলাম। এই বলে রুমে আসে আর ভাবতে থাকে, কি সাংঘাতিক মেয়ে রে বাবা, এর থেকে সাবধানে থাকতে হবে। তারপর আরিয়ান শুয়ে পড়ে। মাঝরাতে আরিয়ানের ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙতেই সে বুকের ওপর ভারী কিছু অনুভব করে। এতে আরিয়ান চমকে ওঠে আর লাফ মেরে উঠে ঘরের লাইট অন করে। লাইটটা অন করতে দেখে রিয়া ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে। আরিয়ানের রাগ তো চরম পর্যায়ে উঠে যায়। রিয়া, এটা কি ধরনের বেয়াদবি? তুমি এত রাতে আমার রুমে কি করছো? এসেছো ঠিক আছে, কিন্তু আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছো। মা বাবা যদি দেখে ফেলতো, কি ভাবতো বলো তো? আরিয়ানের কথা শুনে রিয়া একটু ভয় পেয়ে যায় আর ধীরে ধীরে বলে, আ- আ- আসলে আমার রুমে একা একা ঘুমাতে ভয় করছিল, তাই তোমার রুমে এসেছি। তুমি মাকে বলতে পারতে আমার রুমে কেন এসেছো। যাও নিজের রুমে গিয়ে শুয়ে পড়ো। না, যাব না, আমার ভয় করছে। তুমি যাবে কি না? না, যাব না, তুমি যা করার করে নাও। মা, মা, ও মা। আরিয়ানের ডাক শুনে আরিয়ানের মা আর তার বাবা তাড়াহুড়ো করে আরিয়ানের রুমে আসে আর জিজ্ঞাসা করে, কি হয়েছে বাবা, ডাকছিস কেন এত জোরে? তোমার ভাইয়ের মেয়েকে সাথে করে নিয়ে যাও, আর ওকে আমার থেকে একটু দূরে থাকতে বলবে, না হলে আমি কি করে দেবো আমি নিজেই জানি না। আরিয়ানের কথা শুনে ওর বাবা মা ভয় পেয়ে যায়, কারণ তারা জানে আরিয়ান রেগে গেলে যা কিছু করতে পারে। তাই তিনি রিয়ার দিকে তাকান আর জিজ্ঞাসা করলেন, কি রে রিয়া মা, তুই এই রুমে কেন এসেছিস? আন্টি, আমার রুমে একা ঘুমাতে ভয় করতে করতে সকাল হয়ে যায়। তাই সে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেয়, কারণ আজকে রোহান দেশে আসবে। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়ে। এদিকে রিয়া ঘুম থেকে উঠে আরিয়ানের খোঁজ করে, কিন্তু পায় না। তাই আন্টিকে জিজ্ঞেস করে, জানতে পারে যে আরিয়ান তার বন্ধু নিতে এয়ারপোর্টে গেছে। এটা শুনে জানতে দেবে না যে কোম্পানিটা আরিয়ানের। তারপর তারা একটা রেস্টুরেন্টে ঢুকে। ব্রো, দিনকাল কেমন কাটছে? ভালোই কাটছিল, এখন আরো ভালো কাটবে, কারণ আমার ভাই এখন থেকে আমার সাথে থাকবে। ঠিক বলেছিস। আচ্ছা, তুই আরিয়ানের বাবা সবাইকে স্বাগত জানাচ্ছে। মাঝে মধ্যে আরিয়ানকে ডেকে অনেকের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। তো একটা জায়গায় দাঁড়িয়ে থেকে গল্প করছিল। হঠাৎ আরিয়ানের গেটের দিকে চোখ যেতেই আর চোখ ফেরাতে পারছে না, কারণ ওদিক দিয়ে তখন রিমা আসছিল। রিমাকে দেখে আরিয়ান রীতিমতো ক্রাশ খায়। এদিকে বেচারা রোহান বকে যাচ্ছে,
কিন্তু উত্তর পাচ্ছে না। তাই সে আরিয়ানের দিকে তাকাতেই দেখে সে গেটের দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। তাই রোহানও গেটের দিকে তাকায় আর দেখে মিষ্টি মেয়ে আসছে। তখন রোহানকে একটু ঝাঁকুনি দেয় আর বলে, এ আরিয়ান, আরিয়ান, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? তা ওটা কি আমার ভাবি নাকি রে? কোনটা? যার দিকে তখন তাকিয়েছিলি? কার দিকে তাকিয়েছিলাম? থাক, আর মিথ্যে বলতে হবে না। তবে যাই বল, ভাবি কিন্তু অনেক কিউট রে। চুপ কর, তুই কিন্তু বেশি বেশি বকছিস, মার খাবি। একটু পর রোহান দেখতে পায় যে বাড়ির মধ্যে যে মেয়েটা সব কিছু দেখে নিয়েছিল সেই মেয়েটা মানে রিয়া ওদের দিকে আসছে। তাই রোহান আরিয়ানের পিছনে লুকিয়ে পড়ে। রোহানের এমন কীর্তি দেখে আরিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করে, কি রে, তোর আবার কি হলো? কিছু না ভাই, তুই সামনে দেখা প্লিজ। গুড ইভিনিং। আমাকে কেমন লাগছে? নাইস। অনলি নাইস? সো নাইস। বাই দ্য ওয়ে, তোমার পেছনে ওটা কে লুকিয়ে আছে? ও, ওটা তো রোহান, আমার বন্ধু। আজই আমেরিকা থেকে আসলো। ও, কিন্তু অমন করে লুকিয়ে আছে কেন? এই রোহান, বাইরে আয়। তারপর রোহানকে জোর করে সামনে নিয়ে আসলো। রোহানকে দেখা মাত্র রিয়া তেলে বেগুনে জ্বলে উঠল। ইউ ইউ স্টুপিড! এই আরিয়ান, এই বেয়াদবটা এখানে কেন? আরে বললাম না ও আমার বন্ধু, কিন্তু তুমি ওকে এমন করে বকছো কেন? সেটা তোমার ওই গুণধর বন্ধুকে জিজ্ঞাসা করো। এই বলে রিয়া রাগে গজগজ করতে করতে চলে গেল। তারপর আরিয়ান রোহানের দিকে একটু কেমন করে তাকালো আর জিজ্ঞাসা করলো, তুই আমার বাড়িতে আসার পর থেকে দেখছি পাগলামি করছিস। আর তুই কি রিয়াকে আগে থেকে চিনিস? না, কেন? তাহলে ও তোকে এমন করে বকে গেল কেন? সে কাহিনী তো পরে শোনাবো, আগে ওর রাগটা ভাঙিয়ে আসি। ওকে যা ভাই, আর আমি একটু বাথরুমে যাব। ওকে। তারপর রোহান চলে যায় আর আরিয়ান বাথরুমে যায়। কিন্তু অনেকক্ষণ হয়ে গেল, পার্টিতে আর দেখা যায় না। আর এদিকে আকাশের ফোনে কল আসে। আকাশ ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, বস, কাজ হয়ে গেছে, ওকে বেঁধে রেখেছি, আপনি তাড়াতাড়ি চলে আসেন। আকাশ পার্টি রেখেই খুব দ্রুত তার ডেরায় চলে যায়। ওখানে পৌঁছতেই একজন লোক এসে বলে, বস, ওকে ধরে আমরা ভিতরে রেখেছি। মুখ বেঁধে কালো কাপড় দিয়ে ঢাকা আছে, তাই আপনাকে চিনতে পারবে না। চলুন ওর কাছে আপনাকে নিয়ে যাই। চলো। আকাশ ওই লোকের সাথে ভিতরে প্রবেশ করে। ভিতরে আরও 5 থেকে 6 জন লোক ছিল। তারপর আকাশ ধীরে ধীরে বেঁধে রাখা লোকটার কাছে যায়। তারপর হাসতে হাসতে বলে, মিস্টার আরিয়ান, আই এম ভেরি সরি, বাট কি করব বলো, আমাকে যে বড়লোক হতেই হবে। আর বড়লোক হতে চাইলে তোমার সম্পত্তিটা যে আমার নামে লিখে দিতে হবে। তবে চিন্তা করো না, আমাকে যেমন তুমি তোমার ম্যানেজার করেছো, আমিও সম্পত্তিটার মালিক হওয়ার পর তোমাকে আমার ম্যানেজার বানাবো। কি করবে তো আমার ম্যানেজারই? আমি এখন যত বেতন পাই তার থেকে তোমাকে বেশি বেতন দেব, কেমন? তারপর আকাশ ওখান থেকে উঠে ঘরের এক কোণায় গিয়ে দাঁড়ায় আর এই গুন্ডাগুলোর বসকে ডাক দেয়। ডাক দেওয়ার সাথে সাথে গুন্ডাদের বস আকাশের কাছে আসে আর জিজ্ঞেস করে, কি হলো বস? শোন, ওর মাথা থেকে কাপড়টা সরিয়ে ওর জ্ঞান ফেরা। তারপর জ্ঞান ফিরলে এই কাগজটার এই যে দেখতে পাচ্ছিস স্বাক্ষর লেখা আছে, তার একটু উপরে ওকে দিয়ে সই করিয়ে নে। আমি ওর সামনে এখন যাব না, কারণ কাল ওকে একটা সারপ্রাইজ দিব। তারপর গুন্ডাটা সেখান থেকে আরিয়ানের কাছে আসে। তারপর একজনকে জল আনতে পাঠায়। জল আনা হলে তারা আরিয়ানের মাথা থেকে কাপড়টা সরিয়ে নেয়। তারপর জলের ছিটা দিয়ে ওর জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরার পর আশেপাশে জায়গা চিনতে না পেরে আরিয়ান ভয় পেয়ে যায়। তাই তাদের জিজ্ঞেস করে, আমি এখানে কেন, আর তোমরা কারা? আমরা তোকে কিডন্যাপ করেছি, আর আমরা কে সেটা তোকে না জানলেও হবে। কি কিডন্যাপ? হ্যাঁ, কিডন্যাপ। যদি বাঁচতে চাস তো দলিলটাকে সই করে দে। কিসের দলিল? বেশি কথা বলিস না, যা বলছি তাড়াতাড়ি কর, নয়তো। আমি সই করছি, তো প্লিজ আমায় গুলি করো না। তারপর আরিয়ান দলিলটা সই করে দেয়। সই করা হলে গুন্ডাটা দলিলটা হাতে নিয়ে গিয়ে আকাশকে দেয় আর বলে, বস, কাজ হয়ে গেছে।
ও সই করে দিয়েছে, এই নিন। আরিয়ান, তুমি এখন জিরো। আকাশ এখন এজিএইচ কোম্পানির নতুন কিং। দলিলে আরিয়ানের সই পড়ার পর আকাশ খুব জোরে জোরে হাসতে থাকে আর আরিয়ানকে আবার অজ্ঞান করে দেয়। তারপর দলিলের দিকে তাকায়, কিন্তু দলিলের দিকে তাকাতেই আকাশের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আরে বাবা, এই আকাশ মানে আসমান! এই কি দেখছে আকাশ? সইটা আরিয়ানের সই না। আকাশ তো রেগে আগুন হয়ে যায়। তার সাথে চালাকি, রাগ কন্ট্রোল করতে না পেরে আরিয়ানকে মারতে যায়। কিন্তু আরিয়ানের সামনে গিয়ে আকাশ আরেক দফা অবাক হয়, কারণ ওটা আরিয়ান নয়, অন্য কেউ। আকাশ রেগে গুন্ডাদের বসকে জিজ্ঞেস করে, এই তোরা কাকে ধরে এনেছিস? এটা তো আরিয়ান নয়। তোদের দিয়ে একটা কাজও ঠিক মতো হয় না। কত কষ্ট করে প্ল্যানটা করেছিলাম, সব তোদের জন্য ভেস্তে গেল। বস, আমাদের কোনো দোষ নেই। পার্টিতে একজন ওকে আরিয়ান বলে ডেকেছিল, তাই আমরা ভাবলাম ওই আরিয়ান। আমারই ভুল হয়েছে। তোদের আরিয়ানের একটা ছবি দেওয়া উচিত ছিল। এত বড়টা ভুল আমি কেমন করে করলাম? আচ্ছা, তোরা এখন যা। একটা কাজ তো ঠিক মতো করতে পারলি না, আবার তোদের দরকার পড়লে তখন তোকে ডেকে নেব। আর হ্যাঁ, এটাকে কোথাও ফেলে দিয়ে আয়। জ্ঞান ফিরলে বাসায় চলে যাবে। ভাগ্য ভালো আমায় দেখতে পায়নি, নইলে বড় ফাঁসা ফেঁসে যেতাম। তারপর আকাশ মনে মনে ভাবতে লাগে, আরিয়ান তো এটা নয়, তাহলে ও গেল কোথায়? কারণ পার্টিতে তো ওকে অনেকক্ষণ থেকে দেখতে পাইনি। তাই তো, আরিয়ান তাহলে কোথায় গেল? কোথায়? তাহলে চলুন আপনাদের আরিয়ানের কাছে নিয়ে যাই। আরিয়ান রোহনের সাথে কথা বলে বাথরুমে যায়। বাথরুম থেকে যখন সে পার্টিতে ফিরে আসে, তখন হঠাৎ তার চোখ রিমার ওপর যায়। আরিয়ান দেখতে পায় যে রিমা এক সাইডে একা একা দাঁড়িয়ে আছে। তখন আরিয়ানের মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। সে ধীরে ধীরে রিমার পিছু যায় আর পিছন থেকে জড়িয়ে ধরে, সাথে মুখটাও এক হাত দিয়ে চেপে ধরে, যাতে চিৎকার না দিতে পারে। তারপর সেখান থেকে সোজা ছাদে যাওয়ার পর আরিয়ান রিমাকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে রিমা যেন বাঘিনী হয়ে ওঠে। কোন শালার ব্যাটারে যেভাবে আমাকে ধরে এনেছে! তারপর পিছন ফিরে হাত উঠিয়ে মারতে যাবে, আর দেখতে পায় যে আরিয়ান পিছনে দাঁড়িয়ে আছে, তাও আবার রাগি লোকে। আরিয়ানকে দেখে রিমা তো এবার কেঁদে দেয় আর মনে মনে বলে, বারবার আমার সাথে এমন কেন হয়? মিস রিমা, আপনি যেন কি বলছিলেন আমাকে? না না স্যার, আপনাকে কেন বলতে যাব? আমি তো নিজেই নিজেকে গালি দিচ্ছিলাম। ও রিয়েলি? তা কেন নিজেকে গালি দিচ্ছিলে? আপনার মতো একজন মহৎ লোককে আমি সেদিন গালি দিয়ে ফেলেছিলাম, তাই নিজে নিজেকে গালি দিচ্ছি। ও, গালির কথা বলতে দিনকার গালির কথা মনে পড়লো। কি কি অদ্ভুত নামে আমাকে যেন গালি দিচ্ছিলে, আরেকবার দাও দেখি। না মানে স্যার, ভুলে গেছি। ভুলে গেছো তাই না? আরিয়ান তো তিথি আর আকাশকে দেখে রেগে আগুন। সাথে সাথে সিকিউরিটিকে ফোন করে কি যেন বলল। এরপর রোহনকে ফোন করলো। তারপর নিজের রুম থেকে বের হয়ে সোজা তিথি আর আকাশের কাছে চলে গেল। ওদের কাছে গিয়েই প্রথমে তিথিকে হাত ধরে নিজের কাছে নিয়ে আসলো। আরিয়ানের এমন আচরণ দেখে তিথি আর আকাশ সহ যারা ক্যান্টিনে খাবার খেতে এসেছিল সবাই অবাক। এরপর আরিয়ান আকাশের উদ্দেশ্যে বলে, ম্যানেজার, আমি আর তিথি একটা জরুরি মিটিংয়ে যাব, তারপর ওখান থেকে বাসায় চলে যাব। আজ আপনি অফিসটা সামলাবেন। এই বলে তিথিকে হাত ধরে টেনে ওখান থেকে নিয়ে চলে আসলো। আসার সময়, কি করছেন কি? হাত ছাড়ুন, আমি একা যেতে পারবো। সবাই কি ভাববে? ছাড়ুন না। একা একা বকর বকর করেই যাচ্ছে, কিন্তু আরিয়ান একটা কথা বলেনি। এরপর নিচে নেমে সোজা গাড়ির কাছে যায়। এরপর তিথিকে সামনের সিটে বসিয়ে আরিয়ান ড্রাইভিং সিটে বসে চুপ করে ড্রাইভ করতে লাগে, আর তিথিও তার সাথে বকবক স্টার্ট করে। স্যার, আমরা তো মিটিংয়ে যাচ্ছি, ফাইল লাগবে না? ও আচ্ছা, ফাইল লাগবে না। তা মিটিংয়ে কি শুধু আমরা দুজনেই যাচ্ছি? আরিয়ান
এখনো চুপ করে আছে। আচ্ছা, সেটা জেনে আমার কি? স্যার, আপনার ফেভারিট সিঙ্গার কে? ও, আপনি তো মনে হয় গান শোনেন না। যারা গান শোনে তারা কি এমন প্যাঁচা হয়? তারা তো আমার মতো হাসি খুশি হয়। আচ্ছা স্যার, আপনি তো আমেরিকাতে লেখাপড়া করেছেন, আপনার তো অনেক জ্ঞান। একটা প্রশ্নের উত্তর দিন তো। বলুন তো, ডিম আগে না মুরগি আগে? এই প্রশ্নটা না আমাকে একটা স্যার 7-এ থাকতে করেছিল। আমি না তখন পারিনি। উত্তরটা বলুন না, তাহলে আমি স্যারটাকে ফোন করে উত্তরটা জানিয়ে দিব। এবার আরিয়ান গাড়ি ব্রেক করে আর রেগে তিথির দিকে তাকায়। আরিয়ানের তাকানো দেখে তিথি ভয় পেয়ে যায় আর ধীরে ধীরে বলে, পারবেন না বললেই হয়, এবং ভয় দেখানোর কি আছে? আরিয়ান আর চুপ করে থাকতে পারে না, রীতিমতো গর্জে ওঠে। এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। আর একটা উল্টোপাল্টা কথা যদি বলেছে তাহলে সোজা গাড়ি থেকে ফেলে দেবো, তারপর আবার সেখান থেকে তুলে নিয়ে এসে এখানে বসাবো। আরিয়ানের ধমকে তিথি ভয় পেয়ে যায় আর মুখে আঙ্গুল দিয়ে রাখে। আরিয়ান আবার গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভিং শুরু করে। একটু পর আরিয়ান একটা কাজী অফিসের সামনে গাড়ি থামায়। তারপর গাড়ি থেকে নেমে, তোমাকে কি আলাদাভাবে ইনভিটেশন নিয়ে নামতে বলা লাগবে? আরিয়ানের কথাই তিথি তাড়াতাড়ি গাড়ি থেকে নামে, কিন্তু নামার পর অনেকটা অবাক হয়ে যায় এটা দেখে যে তারা কাজী অফিসে এসছে। স্যার, আমরা এখানে কেন? এটা তো কাজী অফিস, আমাদের না মিটিং এ যেতে হবে। আরিয়ান তিথির কথার কোনো উত্তর না দিয়ে তিথির হাত ধরে টেনে কাজী অফিসের ভিতরে নিয়ে যায়। ভিতরে গিয়ে দেখে যে আরিয়ানের মা বাবা বসে আছে, আর সবচেয়ে বড় কথা এখানে তিথির মা বাবাও বসে আছে। কি হলো, বুঝলেন না তো? আসলে তখন আরিয়ান সিকিউরিটিকে ফোন করে তিথির মা বাবাকে এখানে নিয়ে আসতে বলেছিল, আর রোহনকে বলেছিল তার বাবা ও মাকে আনতে। যাই হোক, আরিয়ান তিথির মা বাবার কাছে গিয়ে প্রশ্ন করলো, আঙ্কেল এবং আন্টি, আমি হচ্ছে আরিয়ান। তিথি আমার কোম্পানিতেই চাকরি করে, আর আমি তিথিকে বিয়ে করতে চাই। আপনাদের কোনো সমস্যা আছে? আরিয়ানের কথা শুনে তো তিথির মাথায় আকাশ ভেঙে পড়ে। এটা কি বলছে রাক্ষসটা? ওর সাথে যদি আমার বিয়ে হয় তাহলে তো আমার জীবনটা পুরো হেল হয়ে যাবে। না না, এ হতে দেওয়া যাবে না। না মা, তোমরা কিছুতেই রাজি হবে না। আমি এই রাক্ষসটাকে বিয়ে করব না। চিন্তা করবেন না আন্টি, আমি ওকে একদম সোজা করে দেবো। এই বলে তিথির দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয়। তারপর আরিয়ান তার নিজের মা বাবার কাছে যায়, গিয়ে জিজ্ঞাসা করে, বাবা, তোমার কোনো সমস্যা নেই তো? আজ পর্যন্ত তোর কোনো কাজে বাধা দেয়নি, আর আজও দিব না। তাছাড়া তিথিমাকে আমার অনেক আগে থেকেই পছন্দ। থ্যাংক ইউ বাবা। হ্যাঁ মা, তোমার কি মতামত? তোর খুশিতে আমি খুশি বাবা। তিথি এতক্ষণ আরিয়ানের মা বাবার দিকে চেয়েছিল, এই ভেবে যে তারা হয়তো বিয়েটা মানবে না, কিন্তু সে আশাটাও পানিতে পড়ল। শেষ পর্যন্ত বিয়েটা হয়ে গেল। রাতে রোহন আর আরিয়ান ছাদে বসে আছে। তুই তো আমার থেকেও ফার্স্ট ডে, তোকে আমি সব কিছু শেয়ার করি, আর তুই একটিবারও জানালি না। এই তোর বন্ধুত্ব? এই নেখাকান্ত বন্ধ করতো, সবকিছুই হঠাৎ করে হয়ে গেছে। হোয়াট দ্য বিড়াল? এইখানে বিড়াল আসলো কোথা থেকে? আচ্ছা যাই হোক, বিড়ালে কিন্তু আজকে রাতেই মারতে হবে। তোকে তো বুঝতে হবে না, ভাবিকে বললেই বুঝিয়ে দেবে। হঠাৎ ছাদে রিয়া আসলো। হ্যাঁ যা, ভাবি একাই আছে। আরিয়ান ওদের কথা শুনে উঠে চলে আসে, আর রোহান আর রিমা ছাদে বসে গল্প করতে লাগে। আরিয়ান বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। জীবনে প্রথমবার তার কেমন যেন ভয় করছে। এমন সময় রোহান এলো তার কাছে। কিরে, তুই এখনো বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে যা। যাচ্ছি তো, এত তাড়াহুড়োর কি আছে? বউ তো আর পালিয়ে যাচ্ছে না। তা ঠিক, কিন্তু ভিতরে যা। হুম। বেস্ট অফ লাক ব্রো।
এই বলে চলে যায়। আর আরিয়ান ভিতরে ঢুকে যেই একটু এগিয়েছে অমনি তিথি বেড থেকে নেমে, দেখুন মিস্টার আরিয়ান, আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন, তাই আমি আপনাকে বর হিসেবে মানি না, আর আমাকে টাচ করার চেষ্টা করবেন না। কিন্তু কে শোনে কার কথা? আরিয়ান এক ধাক্কায় তিথিকে বেডের উপর ফেলে তারপর তিথির উপরে চড়ে একটু একটু করে আরিয়ানের ঠোঁট তিথির ঠোঁটের কাছে নিয়ে যায়। এই মুহূর্তে একজনের নিঃশ্বাসের শব্দ আরেকজন শুনতে পাচ্ছে। তিথির সেদিনকার স্বপ্নের কথা মনে পড়ে যায়। সেদিন স্বপ্নে ঠিক এই রকমটাই হয়েছিল। তার মানে আরিয়ান এখন ওকে কিস করবে। তাই তিথি চোখ দুটো বন্ধ করে দেয় আর আরিয়ান তার ঠোঁটটা তিথির কাছে থেকে তিথির কানের কাছে নিয়ে যায় আর ধীরে ধীরে বলে, আপনি আমাকে এই বাসরাতে পা টিপতে বলছেন? কেন, তুমি কি ভেবেছিলে বাসর রাতে তোমাকে নিয়ে আমি রোম্যান্স করব নাকি কোলে নিয়ে আর করব? আদর করলে সমস্যা কি? কি বললে? না মানে আদর না করেন, একটু ভালো ব্যবহার তো করতে পারেন। সে ঘুরে বালি, ভেবো না তোমায় বিয়ে করেছি বলে বেঁচে গেছো। আমি তো তোমার উপর প্রতিশোধ নেব বলে তোমায় বিয়ে করেছি। মানেটা খুবই সিম্পল। আগে অফিসের কাজের চাপে তোমায় তেমন শাস্তি দিতে পারতাম না, তাই বিয়ে করেছি যাতে এখন অফিসের সাথে সাথে বাড়িতেও চালাতে পারি। যাও বাবু, এখন পা টেপো। পারবো না। এই এগুলো নেখা কান্না বন্ধ করো, ভালোভাবে বলছি পা টেপো, নইলে কিন্তু। এত রাগ করে কি আছে? এরপর তিথি পা টিপতে লাগে আর মনে মনে আরিয়ানকে গালি দিতে লাগে। আমার কত ইচ্ছা ছিল এই বাসরাত নিয়ে। বাসরাতে বর আসবে, আমি সালাম করব, তারপর বর আমাকে বুকে জড়িয়ে নেবে। আমি আমার বরের বুকে মাথা রেখে সারা রাত গল্প করব, তারপর বরকে একটা লিপ কিস করব। কিন্তু এই রাক্ষসটার জন্য আমার সব ইচ্ছে বিফলে গেল। এইসব ভাবতে ভাবতে তিথি খেয়াল করে যে আরিয়ান ঘুমিয়ে গেছে। আর ঘুমন্ত আরিয়ানকে দেখে তিথির মাথায় শয়তানি বুদ্ধি চাপে। মনে মনে বলে, এটাই সুযোগ তিথি, তোর এই অপমানের শোধ নেয়ার। কিন্তু এই রাক্ষসটা যদি জেগে যায়, যা হবার হবে সেটা পরে দেখা যাবে। এই বলে তিথি আস্তে আস্তে আরিয়ানের দিকে যায়। তারপর আরিয়ানের ঠোঁটে কিস করে দেয়। এমনভাবে কিস করে যেন সব লিপস্টিক আরিয়ানের ঠোঁটে ভরে যায়। আপনাদের আগে বলেছি তিথি আরিয়ানের উপর দুর্বল। কিস করা শেষে একাই লজ্জায় লাল হয়ে যায়। তারপর পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা দরজায় কে যেন টোকা দিচ্ছে। এতে করে আরিয়ান আর তিথি দুজনেরই ঘুম ভেঙে যায়। আরিয়ান উঠে দরজা খুলে দেখে রোহান। এত সকাল সকাল ডাকছিস কেন? কিন্তু রোহান কোনো কথা না বলে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। কি হয়েছে, কথা বলছিস না কেন? ব্রো, আমি তো অবাক। কাল রাতে কত রোম্যান্স করেছিস যে পুরো ঠোঁট লাল করে ফেলেছিস। হোয়াট দ্য রোম্যান্স? কাল রাতে তোর তো কিছুই হয়নি। বুঝি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, সবাই ওয়েট করছে। রোহান চলে গেলে আরিয়ান তাড়াতাড়ি দরজা লাগিয়ে আয়নার সামনে গিয়ে দেখে রোহান ঠিক বলেছে, পুরো ঠোঁটে লিপস্টিকে ভরা। তাই রেগে তিথির দিকে তাকায়। আরিয়ানের তাকানো দেখে তিথি বুঝে যায় কি হতে চলেছে, তাই দৌড়ে পালাতে লাগে। কিন্তু কাপড়ের সাথে প্যাচ লেগে মেঝেতে পড়ে যায়। ও মা গো, ওটা গেল গো, ও বাবা গো। আমার সাথে লাগতে আসলে এমনই হয় বুঝলে। আজ তো শুধু কোমরে লাগছে, সামনে আরো অনেক কিছু তোমার জন্য অপেক্ষা করছে। এই বলে আরিয়ান ফ্রেশ হয়ে নিচে যায় আর তিথি খুব কষ্টে উঠে ফ্রেশ হয়। তারপর ও নিচে যায়। সবাই খাবার টেবিলে বসছে। তখন রোহান তিথিকে প্রশ্ন করে, খুব সুন্দর, তোমার বন্ধু তো আমার সারা রাত আদর করেছে। আমি মানা করলাম, আজই কি সব পুড়িয়ে দেবে নাকি? কিন্তু কে শোনে কার কথা? সারা রাত এক সেকেন্ডও থামেনি।
তিথির কথা শুনে আরিয়ানের বাবা মা ওখান থেকে চলে যায়। আর রোহান চোখ বড়সড় করে তাকিয়ে আছে, কারণ ও ভাবতে পারেনি যে তিথি এমন কথা বলবে। আরিয়ান তিথির কথা শুনে তিথির দিকে তাকালো, চোখ দুটো লাল হয়ে আছে, পারে না যে তিথিকে খেয়ে নেই। রোহান পরিস্থিতি বুঝতে পেরে হাওয়া হয়ে গেছে। এবার আরিয়ান মুখ খোলে। ওই, আমি তোমার সাথে রাতে কখন কি করলাম? হ্যাঁ, কিছু করেননি সেটা আপনি আর আমি জানি, বুঝলেন? অন্য কেউ তো আর জানে না। তুমি মিথ্যা বললে কেন? এটা রাতের প্রতিশোধ ছিল মাত্র। তোমায় তো আমি... এই বলে যেই তিথির কাছে যাবে অমনি তিথি বলে ওঠে, দেখুন, আমায় কিছু করলে কিন্তু আপনার বাবাকে বলবো আপনি আমায় টাচ করেছেন। আরিয়ান আর কিছু না বলে রাগে কটকট করতে করতে অফিসে চলে যায়। এভাবেই কেটে গেল 1 মাস। আরিয়ান যতই বলুক যে প্রতিশোধ নিতে বিয়ে করছে, কিন্তু আসল ঘটনা তো তা না। তিথিকে অন্যের পাশে সহ্য করতে পারে না বলেই বিয়ে করেছে। আর এই 1 মাস আরিয়ান তিথির ওপর আরো দুর্বল হয়ে পড়েছে। তিথিরও একই অবস্থা, যদিও এই 1 মাস আরিয়ান ওকে খুব জ্বালিয়েছে। আর হ্যাঁ, আরিয়ান তার বাবার সব সম্পত্তি তিথির নামে লিখে দিয়েছে, যেটা শুধু আরিয়ান ছাড়া রোহান আর আকাশ জানে। রোহানকে আরিয়ান নিজে বলেছে, আর আকাশ জেনেছে ফাইল দলিল দেখে। আরিয়ান ওই দলিলটা ওর কেবিনে রেখেছিল, আকাশ সেটা দেখে নিয়েছিল। আজ আরিয়ান একটা ডিল ফাইনাল করতে চট্টগ্রাম যাবে। আরিয়ান মনে মনে ঠিক করেছে ডিলটা ফাইনাল হলে কাল এসে তিথিকে তার ভালোবাসার কথা ব্যক্ত করবে, কারণ এই কদিনে তিথিকে অনেক ভালোবেসে ফেলেছে। যদিও তিথি ওর বউ, কিন্তু তিথির সাথে ঝগড়া ছাড়া আর কিছুই হয়নি। এমনকি তিথিকে আজ পর্যন্ত ওইরকমভাবে টাচও করেনি। তাই আরিয়ান চায় যে ওর আর তিথির মাঝে সব দূরত্ব অবসান ঘটিয়ে দুজনে এক হয়ে যেতে। আরিয়ান এটাও জানে যে তিথি ওকে খুব ভালোবাসে, কিন্তু ভয়ে বলতে পারে না। আরিয়ান এসব ভাবছিল, হঠাৎ দরজায় কেউ কড়া নাড়ল। আরিয়ান তাকিয়ে দেখে আকাশ। হ্যাঁ আকাশ, বলো। স্যার, যাবার সময় হয়ে গেছে, এখন না বের হলে আপনি ঠিক সময়ে পৌঁছাতে পারবেন না। গাড়ি রেডি আছে। জি স্যার, ড্রাইভার ওয়েট করছে। আমি সাথে ড্রাইভার নেবো না, তুমি কি ওকে মানা করে দাও। ওকে স্যার। তারপর আকাশ নিচে চলে গেল। আরিয়ানও একটু পর সব কাগজপাতি নিয়ে নিচে আসে। এসে দেখে আকাশ দাঁড়িয়ে আছে। আরিয়ান কাছে আসতেই আকাশ আরিয়ানকে গাড়িতে তুলে দেয়। আরিয়ানের কাছে আসতেই আকাশ আরিয়ানকে গাড়িতে দেয়। আরিয়ান গাড়িতে ওঠে আকাশের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দেয়, যার মানে আকাশ বুঝতে পারে না। আরিয়ান বেরিয়ে পড়লে আকাশ তাকে বিদায় জানায়। বাই বাই আরিয়ান, বাই বাই ফর এভার। এর হাসির কারণটা একটু পরেই জানতে পারবেন। এদিকে আরিয়ান শহর ছেড়ে বাইরে চলে এসছে। সব উঁচু নিচু খাড়া পথ, থেকে থেকে খাড়া গভীর খাদ, যেখানে পড়লে বাঁচার কোনো সম্ভাবনাই নেই। গাড়ি চালাতে চালাতে আরিয়ান বুঝতে পারে যে তার গাড়ি ব্রেক ফেল করেছে। অনেক চেষ্টা করেও আরিয়ান গাড়ি কন্ট্রোল করতে পারে না। হঠাৎ আরিয়ান সামনে একটা বিশাল খাদ দেখতে পায়, তাই গাড়ি থামানোর অনেক চেষ্টা করছে, কিন্তু পারছে না, কারণ গাড়ি থামাতে না পারলে সেটা নিশ্চিত খাদে পড়বে। হঠাৎ আরিয়ানের গাড়ি রাস্তার সুরক্ষা বেড়া ভেঙে নিচে পড়ে যায়, আর কয়েক সেকেন্ড পরে শব্দ হয় বুম। পরের দিন সকালে আরিয়ানের বাবা টিভি দেখছিলেন। হঠাৎ আরিয়ানের বাবার ডাক শুনে তিথি ও তার শাশুড়ি মা দুজনেই টিভি রুমে আসে। এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে বাবা, অমন করে ডাকলে কেন? আরিয়ানের বাবা কাবা কাবা হাতে তিথিকে টিভির দিকে তাকাতে বলল। শ্বশুরের ইশারায় তিথি টিভির দিকে তাকায়। টিভির দিকে তাকানোর সাথে সাথে
তিথির পৃথিবী যেন থমকে গেছে। তিথি এত বড় শখ সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। আরিয়ানের বাবা কাঁপা কাঁপা হাতে তিথিকে টিভির দিকে তাকাতে বলল। শ্বশুরের ইশারায় তিথি টিভির দিকে তাকায়। টিভির দিকে তাকানোর সাথে সাথে যেন তিথির পৃথিবী থমকে গেছে। তিথি এত বড় শখ সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। টিভিতে বড়সড় করে হেডলাইনে লেখা যে বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট আরিয়ান গতকাল গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। এছাড়া ওখানে দুর্ঘটনার বর্ণনাও দেয়া আছে। বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট আরিয়ান গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। সূত্রে জানা গেছে যে আরিয়ান তার কোম্পানির ডিল সাইন করতে চট্টগ্রাম যাচ্ছিলেন, আর চট্টগ্রাম যেতে গিয়েই তিনি এই দুর্ঘটনার শিকার হন। ধারণা করা হচ্ছে যে আরিয়ান গাড়ি ব্রেক ফেল করেছিল, যার কারণে দুর্ঘটনাটা ঘটে। আরিয়ানের গাড়িটি পুড়ে গেছে, আর গাড়ির মধ্যে আরিয়ানের লাশ পাওয়া গেছে। তবে মুখটা এমন বিশ্রীভাবে পুড়ে গেছে যে চিনার উপায় নেই। তবে মৃত ব্যক্তির ওয়ালেট অক্ষত রয়েছে এবং সে ওয়ালেটের কাগজপাতি দেখে নিশ্চিত করা হয়েছে যে এটা আরিয়ান, এবং সে ওয়ালেটের কাগজপাতি দেখে নিশ্চিত করা হয় যে এটা আরিয়ান। আর এগুলো দেখে তিথি জ্ঞান হারায়। প্রিয়জনের এমন লোমহর্ষক পরিণতি দেখে তিথি কেন কেউই ঠিক থাকতে পারবে না। তিথিকে ধরে নিয়ে রুমে শুইয়ে দেওয়া হয়। আরিয়ানের মাও অসুস্থ হয়ে পড়েছে একমাত্র ছেলের মৃত্যুতে। আরিয়ানের বাবা এত কিছুর পরও চুপ করে আছে, কারণ এখন যদি তিনি ভেঙে পড়েন তাহলে অন্যদের সামলাবে কে। দুপুরের দিকে আরিয়ানের লাশ বাড়িতে নিয়ে আসা হয়। লাশের পরিণতি এত খারাপ যে কাউকে একটা বার দেখার সুযোগ দেয়নি। জানাজা পরে দাফন করে দেওয়া হয়েছে। পুরো বাড়িতে শোকের ছায়া নেমে এসছে। এদিকে তিথির জ্ঞান ফেরেনি এখনো। ডাক্তারকে ডাকা হয়েছে। তবে এত দুঃখের মধ্যে একজনের মনে আজ সকাল থেকে খুব আনন্দ। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কার কথা বলছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি আকাশের কথা বলছি। আজ হয়তো ওর থেকে সুখী মানুষ আর পৃথিবীতে নেই। তবে হ্যাঁ, আকাশও আজ কেঁদেছে, তবে সেটা লোক দেখানো। আকাশ গিয়েছিল আরিয়ানের জানাজায়। সেখানেই সে একটু লোক দেখানোর জন্য কান্না করেছে, আর আরিয়ানের পরিবারকে মিথ্যা সান্ত্বনা দিয়ে এসছে। তবে আপনাদের মনে প্রশ্ন আসলো না যে আরিয়ানের গাড়ি ব্রেক ফেল করলো কিভাবে? চলুন আপনাদের বলছি। আসলে আরিয়ান চট্টগ্রাম যাবার কথাটা আরিয়ান আকাশকে আরো 5 দিন আগে জানায়। আর আকাশ জেনে গেছে যে সম্পত্তির মালিক এখন আর আরিয়ান নেই, কারণ আগেই বলেছি সব সম্পত্তি আরিয়ান তিথির নামে লিখে দিয়েছে। তাই আকাশ মনে মনে প্ল্যান করলো যে সম্পত্তির মালিক যদি আরিয়ান নাই হয়ে থাকে তাহলে ওকে বাঁচিয়ে রেখে লাভ কি? আরো বেঁচে থাকলে আমি সম্পত্তি এবং তিথি দুটোর কোনোটাই পাবো না। অতএব আই এম রিয়েলি সরি আরিয়ান, তোমাকে মরতেই হবে। যেই ভাবা সেই কাজ। আকাশ একজন লোক ঠিক করে, আর তাকে দিয়েই কাল আরিয়ানের গাড়ির ব্রেকের তার কেটে দেয়, যাতে ব্রেক ফেল করে। আরিয়ান অ্যাক্সিডেন্ট করে আর মারা যায়, এবং অবশেষে তার প্ল্যান সাকসেসফুল হয়েছে। এখন খুব তাড়াতাড়ি ও সমস্ত সম্পত্তি আর তিথিকে পেতে চলেছে। এদিকে আরিয়ানের বাসায় ডাক্তার এসেছে। অনেকক্ষণ চেক আপ করার পর তিনি আরিয়ানের বাবার দিকে তাকান। ডাক্তারের তাকানো দেখে বাবা তিনাকে জিজ্ঞেস করলেন, ডাক্তার কি বুঝলে? মাথায় খুব চাপ পড়েছে, তাছাড়া মানসিক চাপ পেয়েছে, যার জন্য এই রকম অবস্থা। ভয়ের কিছু নেই তো? না, তেমন কিছু না। আমি কয়েকটা ওষুধ দিচ্ছি, কিছুদিন নিয়মিত খাওয়ালে ঠিক হয়ে যাবে। কিন্তু ওর জ্ঞান তো ফিরল না। একটু পরেই ফিরে যাবে, কোনো চিন্তা করবেন না। এই বলে ডাক্তার চলে গেল। ডাক্তার যাওয়ার পর একটু পরই তিথির জ্ঞান ফিরে। জ্ঞান ফিরতেই তিথি পাগলের মতো করতে লাগে। মা, ও কোথায়? ও ঠিক আছে তো? ও বাবা, বলো না ও ঠিক আছে কিনা। বলো না যে সকালে টিভিতে দেখালো সব মিথ্যা। প্লিজ বাবা, বলো না প্লিজ। তিথির কথা শুনে আরিয়ানের মা মুখে আঁচল গুঁজে কান্না করতে লাগে, আর আরিয়ানের বাবা চুপ করে থাকে। চুপ করে থাকা ছাড়া যে তার কোনো উপায় নেই। কি উত্তর দেবে মেয়েটাকে? সবার এমন চুপ করে থাকা দেখে তিথি বুঝে গেছে
যে কি ঘটেছে। তিথি ওর শাশুড়ি মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, মা, ও আমাকে একা করে দিয়ে কেন চলে গেল? বলো না মা, আমি তো ওকে নিয়ে সারা জীবন বাঁচতে চেয়েছিলাম, কিন্তু ও তো আমাকে রেখেই চলে গেল। জানো তো মা, আমি ওকে অনেক ভালোবাসি। সেই দিন থেকেই, যেদিন ওকে অফিসে দেখি, কিন্তু ভয়ে বলতে পারিনি, এমনকি বিয়ের পরেও না। আমি মনে মনে ভেবেছিলাম ও চট্টগ্রাম থেকে ফিরে আসলে ওর জন্মদিনে আমার ভালোবাসার কথাটা জানাবো, কিন্তু সেই সুযোগটা আমাকে আর দিল না আল্লাহ। আমার ইচ্ছেটা অপূর্ণই থেকে গেল। এই বলে তিথি আবার জ্ঞান হারিয়ে ফেলে। এভাবে প্রায় কয়েকদিন চলে গেল। সবাই মন মারা হয়ে থাকে। তিথি ঠিকমতো খায় না, ফলে দিন দিন শুকিয়ে যাচ্ছে। বাবা মার অবস্থাও খুব খারাপ। তিথির বাবা মা দু একদিন পর পর এসে সবার খোঁজ খবর নিয়ে যায়। এদিকে আরিয়ান মারা যাবার পর বাবা অফিসের দায়িত্ব তিথিকে দিতে চেয়েছিল, কিন্তু তিথি নেয়নি, কারণ সে এখন মানসিকভাবে ভেঙে পড়েছে। এতে করে সুযোগ আছে আকাশের। এখন পুরো অফিস আকাশ সামলায়। আকাশ নিজে ডেস্কে বসে আছে আর নিজে নিজে ভাবছে। এইভাবেই দিনকাল চলছিল। এখন তিথি সহ সবাই কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে। তিথিকে স্যুপ দিয়ে ওর শাশুড়ি মা ঘর থেকে বের হয়ে গেল। ঠিক তখনই বাড়ির দরজার কলিং বেল বেজে ওঠে। মা তাই রান্নাঘরে না গিয়ে দরজা খুলতে গেল। দরজা খুলে দেখে যে আকাশ দাঁড়িয়ে। আকাশকে দেখে বলল, আরে আকাশ বাবা, কে মনে করে? আন্টি, আসলে আমি তিথি ম্যাডামের কাছে এসেছি। একটা ফাইলে সাইন লাগবে। মূলত আরিয়ানের সাইন লাগতো, কিন্তু ও তো আর নেই, তাই তিথির সাইন লাগবে। হ্যাঁ বাবা, একমাত্র ছেলেটা আমার সবাইকে ছেড়ে চলে গেল। কাঁদবেন না আন্টি, সবাইকেই তো একদিন না একদিন যেতেই হবে। পার্থক্য এটাই যে কেউ একটু আগে আর কেউ একটু পরে যাবে। তোমাকে কত করে বলি যে আমাদের এখানে প্রতিদিন একটু করে এসো। তোমাকে পেয়েও আমরা আমাদের ছেলের চাইটা অল্প একটু হলেও পূরণ করতে পারি। বুঝতেই তো পারছেন যে অফিস পুরোটাই এখন আমাকে দেখতে হয়। বুঝতেই তো পারছো যে ওনার বয়স হয়েছে, তাই তুমি একটু কষ্ট করে বাবা। আমরা তো তোমার বাবা মার মতোই। আমিও তাই মনে করি। এই দেখো, কথা বলতে বলতে তোমাকে বাইরে দাঁড় করিয়ে রেখে দিয়েছি। আসো, ভিতরে আসো। এরপর মা আকাশকে ভিতরে এনে তিথির রুমটা দেখিয়ে দিল। আকাশ তিথির রুমের সামনে গিয়ে নক করে। আসতে পারি? কে? আগে তো ভিতরে ঢুকতে বলবে, তারপর না হয় প্রশ্ন কইরো। আচ্ছা, ভেতরে আসুন। এরপর আকাশ ভেতরে আসে। আকাশকে দেখে তিথি বলে, আরে আকাশ বাবু, আপনি আসুন, বসুন। এসেছি একটা দরকারে। তা তোমার শরীর ঠিক আছে এখন? আমার আর শরীর, আপনার দিনকাল কেমন যাচ্ছে? ভালো। আমার দ্বারা না তোমার এই কষ্ট সহ্য হচ্ছে না। আচ্ছা বাদ না, কি দরকারে আসছেন সেটা বলেন। ও হ্যাঁ, তোমাকে কয়েকটা পেপারসে সাইন করতে হবে। আরিয়ান নেই, তাই তার অনুপস্থিতি তোমাকে সাইন করতে হবে। ও আচ্ছা, দিন, আমি সাইন করে দিচ্ছি। তারপর আকাশ কয়েকটা পেপার দিয়ে তিথির দিকে এগিয়ে দেয়, আর তিথি সেগুলো না পড়েই সাইন করে দেয়। সেটা দেখে আকাশ তিথিকে বলে, এ কি, তুমি পেপারগুলো না পড়েই সাইন করে দিলে? এতে যদি খারাপ কিছু থাকে? দেখুন, আপনার উপর আমার পুরো বিশ্বাস আছে। তাছাড়া ওর মৃত্যুর পর আপনি যেভাবে কোম্পানিটাকে আগলে রেখেছেন, তারপরে আপনাকে সন্দেহ করার কোনো মানেই হয় না। তিথির কথা শুনে আকাশ একটা মুচকে হাসি দেয় আর মাথা চুলকাতে লাগে। এদিকে তিথি সই করা শেষ। এই নিন, আমি সাইন করে দিয়েছি। ঠিক আছে, আমি তাহলে এখন উঠি, ওদিকে আবার কাজ আছে। আচ্ছা ঠিক আছে। এরপর আকাশ তিথির রুম থেকে বের হয়ে আসে। নিচে সে মায়ের সাথে দেখা হয়। মা আকাশকে অনেক জোর করে খেয়ে যাবার জন্য, কিন্তু আকাশ খায় না, বলে যে আজ কাজ আছে, আবার অন্য একদিন এসে পেট ভরে খাবো। এখন আন্টি আসি। আচ্ছা যাও, জোর করবো না, ঠিকভাবে যেও। আজ রাতে আকাশ একটা পার্টির আয়োজন করেছে, কারণ তার এতদিনের সাধনা পূরণ হয়েছে, তাই পার্টি তো দিতেই হতো। আর এই পার্টিতে অফিসের সবাইকে ইনভাইট করেছে আকাশ।
রাত প্রায় 8টা। পার্টি শুরু হয়ে গেছে। সবাই আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছে। একটু পর সবাই পার্টিতে উপস্থিত হলে আকাশ জোরে জোরে মিউজিক বাজাতে শুরু করে আর সবাইকে এনজয় করতে বলে। আকাশের এমন আচরণ দেখে প্রায় সবাই অনেক অবাক হয়, কারণ 2 দিন আগেই আরিয়ানের মৃত্যু হয়েছে। আর এতে আকাশ দুঃখ প্রকাশ না করেই উল্টো পার্টির আয়োজন করেছে। আর আয়োজন করেছে ঠিক আছে, কিন্তু এনজয়? অফিসের প্রায় সবাই আরিয়ানকে ভয় করলেও সবাই ভালোবাসত। তাই তাদের মধ্যে থেকে শামীম আকাশকে বলল, এর মানে কি আব্বু? 2 দিন আগে আমাদের আরিয়ান স্যারের মৃত্যু হয়েছে, আর আপনি কিনা আমাদের পার্টিতে এনজয় করতে বলছেন? আমরা অতটা অমানুষ না। শামীমকে আরিয়ান খুব ভালোবাসত, আর শামীমকে চাকরিটাও আরিয়ানে দিয়েছিল। তাই শামীমও যথেষ্ট পরিমাণে আরিয়ানকে সম্মান করত। কুল কুল, এত উত্তেজিত হচ্ছেন কেন আপনারা? আমি আপনাদের একটা খুশির খবর দেব বলে সবাইকে ডেকেছি। কি খবর? লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমি আপনাদের সবার সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি আরিয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নতুন মালিককে। কে সে? সে আর কেউ না, আপনাদের সকলের প্রিয় মিস্টার আকাশ, মানে আমি নিজে। সবাই আকাশের এমন অ্যানাউন্সে অবাক। তাই শামীম আবার প্রশ্ন করল, কিন্তু? কোনো কিন্তু ফিন্তু নেই, বড় স্যার সবকিছু আমার নামে লিখে দিয়েছে। কারো সমস্যা থাকলে বলতে পারো, তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। আকাশের এই কথার পর আর কেউ আর কোনো কথা বলে না। আজকে যুগে চাকরি যে অকাল। একবার চাকরি গেলে নতুন চাকরি পাওয়া অনেক মুশকিল হয়ে যাবে। তখন বউ বাচ্চা নিয়ে পথে বসতে হবে। তাছাড়া যখন বড়সের সব কিছু করেছে, সেখানে অন্যদের আর কিছু বলার থাকে না। এরপর সবাই পার্টিতে যে যার মতো কাজ শেষ করে বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে আরিয়ানের বাবা সবাই বসে পত্রিকা পড়ছিলেন। হঠাৎ কে যেন কলিং বেল বাজায়। তাই বাবা কাজের মেয়েকে দরজা খুলতে বলে। দরজা খুলে দিলে দেখা যায় যে আকাশ এসছে। তাই কাজের মেয়ে তাকে ভিতরে যেতে বলে। আকাশ ভিতরে এসে বাবাকে সালাম দেয়, তারপর টুকটাক কথা বলে। এক পর্যায়ে আকাশ বাবাকে একটা প্রস্তাব দেয়। আঙ্কেল, আমি একটা কথা বলতে আজ এখানে এসেছি। কি কথা বাবা? আসলে আঙ্কেল, আমি তিথিকে বিয়ে করতে চাই। সবেমাত্র 1 মাস হতেই আরিয়ান মারা গেল। বাকি জীবন তো আর একা একা কাটানো সম্ভব না। তুমি সব ভেবে বলছো তো? হ্যাঁ আঙ্কেল, আমি সব ভেবেচিন্তেই বলছি। আমি এসব বিষয়ে কিছু বলতে পারবো না, তুমি তিথিকে এই কথাগুলো বলো। এরপর বাবা কাজের মেয়েকে পাঠায় তিথিকে ডাকার জন্য। একটু পর তিথি নিচে এলে বাবা তিথিকে বিয়ের ব্যাপারে বললে তিথি সাথে সাথে মানা করে দেয়। এরপর আকাশ তিথিকে অনেক বোঝানোর চেষ্টা করে। দেখো তিথি, আমি জানি তোমার মনের অবস্থা ঠিক নেই, কিন্তু তুমি তো আর একা একা সারাটা জীবন কাটাতে পারবে না। তোমার পাশে একজনকে চাই। আমাকে একটাবার সুযোগ দাও, আমি তোমার সব কষ্ট ভুলিয়ে দেব। দেখুন আকাশবাবু, আমি আপনাকে যথেষ্ট পরিমাণ সম্মান করি, তাই আমি চাই না আপনি এসব কথা বলে আমার চোখে ছোট হয়ে যান। বাবা, ওনাকে চলে যেতে বলুন। এই বলে তিথি আবার উপরে চলে যায়। এদিকে আকাশ বাবাকে বলে, দেখুন আঙ্কেল, তিথির মনের অবস্থা ভালো নেই। আপনারা ওকে একটু বোঝানোর চেষ্টা করুন, আমি অপেক্ষায় থাকবো। তারপর আকাশ সোজা চলে যায় অফিসে। আজকে থেকে সে বস। তবে কথাটা এখনই ও আরিয়ানের বাবাকে বলেনি, কারণ যদি বলে তাহলে কখনো তিথিকে পাবে না। আর একবার তিথিকে পেয়ে গেলে আরিয়ানের বাবা মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। তবে ওকে ওর আর তিথির বিয়ে পর্যন্ত অপেক্ষা করতে হবে। আকাশ কাল রাতেই আরিয়ানের সম্পত্তির পরিমাণ হিসাব করে। সর্বমোট 1000 কোটি টাকার সম্পত্তি। আকাশ মনে মনে প্ল্যান করেছে ও এসব বিক্রি করে তিথিকে নিয়ে বিদেশে চলে যাবে, আর সেখানে নিজের নামে বিজনেস খুলবে। কারণ এখন কোম্পানিটার নাম আরিয়ানের নামে। সেই জন্য কাল রাতেই ও কোম্পানি বিক্রির বিজ্ঞাপন দেয়। আকাশ অফিসে বসে কাজ করছে, তখন পিয়ন এসে বলে, স্যার, একটা লোক এসেছে আপনার সাথে দেখা করতে চাই। ওকে পাঠাও। একটু পর একটা লোক ভিতরে আসে। কালো শু, কালো প্যান্ট, কালো কোট, কালো সানগ্লাস, যাকে বলে
ম্যান ইন ব্ল্যাক। আকাশ ওনাকে বসতে বলে। তারপর লোকটা বলতে লাগে, মিস্টার আকাশ, আমি হচ্ছি মেহেদি। আমি আপনার কোম্পানিটা কিনতে চাই। আপনার কোম্পানিতে সবকিছু আমার পছন্দ হয়েছে। আমার আমেরিকাতে বিজনেস আছে, তবে আমি বাংলাদেশেও একটা কোম্পানি কিনতে চাই। আপনার কোম্পানির সব ডিটেলস আমি দেখেছি, আর সব দিক থেকে এই কোম্পানিটা আমার বেস্ট মনে হয়েছে। এখন বাকিটা আপনার ওর। দেখুন মিস্টার মেহেদি, আমি কোম্পানিটা বিক্রি করতে প্রস্তুত আছি, কিন্তু এর প্রাইস আমি 2000 কোটি দেব। কি 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 বলছে? 2000 কোটি? হ্যাঁ, আমি রাজি, আমি রাজি। তাহলে ডিলটা হচ্ছে কবে? আমাকে কিছুদিন সময় দিন, সব কাগজপত্র রেডি করতে হবে তো, সেই জন্য। ওকে মিস্টার আকাশ, এই নিন আমার কার্ড। এবার তাহলে আমি আসি। এ কি, এক্ষুনি চলে যাবেন? চা কফি খেয়ে যান। না, আজ আমার একটু তাড়া আছে, অন্যদিন এসে খাবো। আমাদের তো আবার দেখা হবেই। বাই। এই বলে মেহেদি চলে যায়। আর আকাশ একটা শয়তানি হাসি দেয়, কারণ ওই কোম্পানিটা দ্বিগুণ দামে বিক্রি করতে পারবে। একটা শয়তানি হাসি দেয়, কারণ কোম্পানিটা ও দ্বিগুণ দামে বিক্রি করতে পারবে। এদিকে আরিয়ানের বাবা তিথিকে আবার বিয়ে দিতে চাচ্ছে, কারণ তিনি চান না তিথি জীবনটা নষ্ট হয়ে যাক। সেই জন্য তিথি রুমে যান। আসবো মা? আরে বাবা, আসুন। কি কথা বাবা? আমি বলছিলাম কি, তুই আকাশকে বিয়ে করে নে। এই কি বলছেন বাবা আপনি? ঠিকই বলছি, আমি চাই না তোর জীবনটা নষ্ট হয়ে যাক। তাই বলছি, তুই জীবনটা আবার নতুন করে শুরু কর। না বাবা, আমি আপনার এই কথাটা মানতে পারবো না, আমায় ক্ষমা করুন। ও বুঝেছি, আপনি আমায় বোঝা মনে করছেন। ঠিক আছে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, তবু আমায় আবার বিয়ে করতে বলবেন না প্লিজ। এ কি বলিস তুই? আমি তোকে বোঝা মনে করি? এই বাড়িটাই তোর। যদি সেটাই মনে করেন তাহলে আমাকে আর বিয়ের কথা বলবেন না প্লিজ। এই বলে নিচে চলে যায়। গিয়ে আকাশকে ফোন করে যে তিথি বিয়েতে রাজি না। এই কথা শুনে আকাশ রেগে আগুন। সে এক মুহূর্ত দেরি না করে চলে আসে আরিয়ানের বাসায়। এসে ভিতরে ঢুকে বাবাকে বলে যে, আঙ্কেল, আমি তিথির সাথে একটু কথা বলতে চাই। আমার মনে হয় না কোনো কাজ হবে। আমি ওকে অনেক বুঝিয়েছি। আমি শেষবার কথা বলবো, যদি রাজি না হয় তাহলে আর কোনোদিন তিথিকে বিয়ের কথা বলবো না। আচ্ছা বাবা, দেখো চেষ্টা করে। তারপর আকাশ সোজা তিথির রুমে চলে যায়। ওখানে গিয়ে নক করে। তিথি, আসতে পারি? কে? এই বলে দরজা খুলে দেখে আকাশ দাঁড়িয়ে আছে। তাই দেখে তিথি এবার রেগে যায়। আপনি আবার এসেছেন? আপনাকে কতবার বলবো যে আমি আপনাকে বিয়ে করব না? কুল কুল, মাথা ঠান্ডা করো। তোমাকে জাস্ট কয়েকটা কথা বলবো, তারপরে চলে যাব, প্রমিস। আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আপনি চলে যান। তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু তোমার পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি মানে? চলো ভিতরে গিয়ে কথা বলি। এই বলে আকাশ তিথিকে পাশ কাটিয়ে বিছানায় বসে পড়ে। আর তিথি ভিতরে এসে দাঁড়িয়ে থাকে। এবার আকাশ তিথির দিকে একটা কাগজ এগিয়ে দেয়। তিথি সেটা হাতে নিয়ে জিজ্ঞাসা করে, এটা কি? দলিল। তো আমি এটা কি করব? নিচে দেখো কার সই করা আছে। তিথি দলিলের নিচে তাকিয়ে দেখে তার নিজের সই করা আছে। তাই সে জিজ্ঞাসা দৃষ্টিতে আকাশের দিকে তাকায়। আকাশ এবার এক টান দিয়ে দলিলটা তিথির হাত থেকে নিয়ে নেয় আর বলে, এটা কি করেছি আমি আপনার? আপনি আমার থেকে আমার আরিয়ানকে কেড়ে নিলেন, এখন আমার পরিবারকে কেড়ে নিতে চাইছেন। কি চান আপনি? বেশি কিছু না, তোমাকে চাই। আর কি, আমার আরিয়ান করে যাচ্ছ। আর কি, আমার আরিয়ান করে যাচ্ছ। আরিয়ান তোমাকে যে টাচ পর্যন্ত করেনি সেটা আমি জানি। সো আমাকে বিয়ে করার জন্য রেডি হও। আমি আপনার মতো খুনিকে। আঙ্কেল,
তিথি রাজি হয়ে গেছে বিয়ে করতে। আপনি বিয়ের ব্যবস্থা করুন, ফোন করে আমি আপনাকে বিয়ের তারিখটা জানিয়ে দেব। আর তিথির বাবা মাকে মানানোর দায়িত্ব আপনাদের। ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি এদিকটা সামলে নেব। আচ্ছা আঙ্কেল, আমি তাহলে আসি। আকাশ বাড়ি থেকে বেরিয়ে যায়। আকাশ আর বাবার কথা মা আড়াল থেকে শুনছিল। আকাশ বেরিয়ে যেতেই মা বাবার কাছে এসে জিজ্ঞেস করে, তোমরা কি নিয়ে কথা বলছিলে? আসলে আমি তোমাকে একটা কথা জানাইনি, সেটা হলো আকাশ তিথিকে বিয়ে করতে চাই। কি বলছো এসব? তিথি আমার বাড়ির বউ, আর তুমি ওকে আকাশের সাথে বিয়ে দেবার কথা বলছো? আমি বুঝতে পেরেছি তোমার কথা, কিন্তু তিথির জীবনটা তো আর আমরা এভাবে শেষ করতে পারি না। ওর পুরো জীবন পড়ে আছে, ও কি সারা জীবন একা একা চলবে নাকি? তাছাড়া আকাশও তো আমাদের ছেলের মতোই, সেই ছোটবেলা থেকেই ওকে দেখছি। তাই বলে বাড়ির বউকে অন্যের হাতে তুলে দেবে? তুমি শুধু নিজের কথা ভাবছো, একটাবার মেয়ের কথা ভাবো, কত কষ্ট পাচ্ছে ও। তাছাড়া অনেক বুঝিয়ে তিথিকে রাজি করিয়েছি। মেয়ের খুশির কথা চিন্তা করেই অন্তত তোমাকে এটা মেনে নিতে হবে। এবার আরিয়ানের মা আর নিজেকে সামলাতে পারেনি, বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। এমনটা কেন হলো? আমাদের সুখের সংসারটা এইভাবে ভেঙে যাবে ভাবিনি। কার কোন নজর পড়েছে জানি না। তুমি আর কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হবে না। আর আমার ছেলেটাকে তো আল্লাহ তুলে নিয়েছে, এখন মেয়েটাকেও দূরে সরিয়ে দিবে? চুপ করো, তিথি শুনলে ও আর বিয়েতে রাজি হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো বুঝো। এদিকে আকাশ মিস্টার মেহেদিকে ফোন করে জানায় যে ডিলটা এই সপ্তাহের 4 তারিখে হবে। মেহেদিও রাজি হয়ে যায়। এবার আকাশ বাবাকে ফোন করে বলে যে এই সপ্তাহের সামনে 4 তারিখে বিয়ে হবে। বাবাও রাজি হয়ে যায়। এদিকে তিথির মা বাবাও প্রথম দিকে রাজি না হলেও মেয়ের কথা ভেবে পরে রাজি হয়ে যায়। আর তিথি তো সারাক্ষণ শুধু কান্না করে, সে চাইলেও কিছু করতে পারছে না। আবার আত্মহত্যা করবে তারও উপায় নেই, কারণ আকাশ তিথিকে বলে দিয়েছে যে সে আত্মহত্যা করলে তার বাবা মা শ্বশুর শাশুড়ি কেউ বাঁচবে না। তাই আত্মহত্যা করতে পারছে না, যাকে বলে জীবিত লাশ হয়ে বেঁচে আছে। আজকে তিথির গায়ে হলুদ, তবে কোনো আনন্দ নেই, কারণ তিথি শুধু কান্না করছে। এই জন্য কেউ আনন্দও করতে পারছে না। অনেকে এসে তিথিকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না, কারণ তিথি এমন একটা অভাগী যে নিজের বোনের খুনিকে বিয়ে করছে। সেসব দিই মেরে মেরে ভাবে গায়ে হলুদ সম্পন্ন হলো। তবে আকাশের বাড়িতে আকাশের বিয়ে সম্পর্কে কেউ জানে না। কারণটা আগে বলেছি, আর এখন আবার বলছি, সেটা হচ্ছে আকাশ বিবাহিত। তাই আকাশ তার বাড়িতে এ খবর পৌঁছাতে দেয়নি। ও প্ল্যান করেছে সব সম্পত্তি বিক্রি করে রাতে বিয়ে করে পরের দিন দেশ ছেড়ে চলে যাবে অনেক দূরে, যেখানে কেউ খুঁজে পাবে না তাকে। আজকে 4 তারিখ। আকাশ তার অফিসে নিজের কেবিনে বসে আছে, আর তার সামনে বসে আছে মিস্টার মেহেদি। আকাশ খোঁজ নিয়ে দেখছে মেহেদির কোম্পানিটা অনেক বড়। ডিল হয়ে গেল। আকাশ এখন 2000 কোটি টাকার মালিক, আর মেহেদি কোম্পানির মালিক। আকাশ বেরিয়ে আসে কোম্পানি থেকে। এখন সে নিজের আরেকটা কাজে যাবে। এদিকে বিয়ে বাড়ি প্রস্তুত, গান বাজছে, সবাই মজা করছে। তবে তিথি মনমরা হয়ে বসে আছে আর থেকে থেকে ফুপিয়ে কেঁদে উঠছে। অলরেডি 5 বার মেকআপ করানো হয়েছে, কিন্তু বারবার কান্নার পানিতে সব ধুয়ে যাচ্ছে। হঠাৎ একজন দৌড়ে এসে বলতে লাগে, বর এসেছে, বর এসেছে। সবাই তখন দৌড়ে বাইরে যায় বরকে দেখার জন্য। তিথি রুমে একা হয়ে যায়। হঠাৎ তিথি লক্ষ্য করে দরজার সামনে কে যেন দাঁড়িয়ে আছে, কিন্তু মুখটা ঢেকে রয়েছে, তাই মুখটা দেখা যাচ্ছে না। তিথি লোকটাকে দেখার জন্য
যেই বিছানা থেকে নেমে দরজার দিকে তাকিয়েছে, দেখে লোকটা আর নেই। তিথি তাড়াতাড়ি দরজার কাছে গিয়ে বাইরে দুদিকে তাকায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। তাই আবার মন খারাপ করে বিছানায় গিয়ে বসে। একটু পর কয়েকজন মেয়ে এসে তিথিকে স্টেজে নিয়ে গিয়ে আকাশের পাশে বসানো হয়। আকাশ তো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আজকে আকাশ খুব খুশি। প্রথমত, আজকে সে অনেক টাকার মালিক, আর দ্বিতীয়ত আজকে সে নিজের করে তিথিকে পাচ্ছে। কাল সকালেই তিথিকে নিয়ে অনেক দূরে চলে যাবে, এই ভেবে একটা বাঁকা হাসি দেয় আকাশ। একটু পর কাজী সাহেব উপস্থিত হন। তিনি প্রথমে তিথির কাছে আসেন, এরপর তিথিকে কবুল বলতে বলেন, কিন্তু তিথি কবুল বলছে না। অনেকক্ষণ ধরে সবাই বলছে কবুল বলতে, কিন্তু তিথি কবুল বলছে না। তখনই হঠাৎ পুলিশের গাড়ির শব্দ শোনা যায়। একটু পর বেশ কয়েকজন পুলিশকে বিয়ে বাড়িতে ঢুকতে দেখা যায়। পুলিশ দেখে অনেকে অনেক রকম কথা বলছে, যে পুলিশ কেন এখানে, এই সেই বেলা বেলা। পুলিশকে দেখে বাবা পুলিশের কাছে এগিয়ে তাদের প্রথমে এক সাইডে নিয়ে আসে, তারপর প্রশ্ন করে, কি ব্যাপার অফিসার, আপনারা এখানে এই সময়? আপনাকে দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা মিস্টার আকাশকে গ্রেপ্তার করে এসেছি। হোয়াট? কি বলেন এসব? আপনি জানেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? আমার একটা ফোনে আপনার চাকরি চলে যেতে পারে। জানি স্যার, আপনার পাওয়ার নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু আকাশকে গ্রেপ্তার করার কারণটা জানলে আপনি নিজে তাকে ধরিয়ে দেবেন। মানে কারণটা আমাকে বলুন। কারণটা হচ্ছে জালিয়াতি। মিস্টার আকাশ আপনার কোম্পানিটা জালিয়াতি করে 2000 কোটি টাকায় মিস্টার মেহেদি নামে একজন বিজনেসম্যানের কাছে বিক্রি করে দিয়েছে। আর মজার ব্যাপারটা হলো মিস্টার আকাশ মেহেদি সাহেবকে যেসব কাগজপত্র দিয়েছে সব নকল। তাই মিস্টার মেহেদি এসে থানায় কমপ্লেন করেছে। আমার বিশ্বাস হচ্ছে না আকাশ এমনটা করেছে। সি সি, আর আমি কিনা ওর ওই হাতে আমার তিথিমাকে তুলে দিচ্ছিলাম। আপনাদের অনেক ধন্যবাদ আমাকে এত বড় ভুল থেকে বাঁচানোর জন্য। এটা আমাদের কর্তব্য ছিল। আমরা কি আকাশকে নিয়ে যেতে পারি? নিয়ে যান ওই বেয়াদবটাকে। তারপর পুলিশ সাইড থেকে এসে সোজা আকাশকে ধরে। আকাশ এসবই কিছুই বুঝতে পারে না, তাই পুলিশকে জিজ্ঞাসা করে, এ কি অফিসার, কি করছেন এগুলো? চুপ, কোনো কথা না। আমি কি করছি সেটা তো বলবেন। সেটা থানায় গেলেই বুঝতে পারবে। এবার আকাশ তার বাবার দিকে তাকায় আর বলে, আঙ্কেল আমাকে বাঁচান আঙ্কেল। এবার আরিয়ানের বাবা সজোরে আকাশকে থাপ্পড় মারে। বিশ্বাসঘাতক, ওই মুখে আঙ্কেল রাখবি না আমায়। আমার খেয়ে আমারই পেটে ছুরি মারিস? যান অফিসার, ওকে নিয়ে যান। বুড়োর দেখি খুব শক্তি হয়েছে, আমাকে জেলে আটকে রাখবে এরা। জাস্ট কয়েক ঘন্টার মধ্যে আমি জেল থেকে বের হব আর তোদের সবাইকে শেষ করব। আর বুড়ো, তুই আমার কি করবি? তুই তো এখন ফকির, তোর তো এখন কিছুই নেই, সব আমার। অনেক বকেছিস, এবার চল আমাদের সাথে। এই বলে অফিসার আকাশকে সাথে করে নিয়ে চলে গেল। পুরো বাড়ি স্তব্ধ হয়ে গেল। বাবা ধীরে ধীরে তিথির কাছে এগিয়ে গেল। তিথি এতক্ষণ সব দেখছিল। বাবা তিথির কাছে যেতেই তিথি বাবাকে ধরে কাঁদতে লাগে। বাবা তিথিকে সান্ত্বনা দেয়। কাঁদিস না মা, আর পারলে আমাকে ক্ষমা করে দিস, আর একটু হলে তোর জীবনটা নষ্ট করে দিতাম। তিথি এখনো কাঁদছে। এবার মা বাবার কাছে আসে আর বলতে লাগে, তোমাকে আগেই বলেছি যা করবে ভেবেচিন্তে করো। এখন মেয়েটার কি হবে? এতগুলো শক্ত সহ্য করবে কেমন করে? তাছাড়া এখন সবাই ওকে অলক্ষী বলবে। ওকে বিয়ে করবে কে? রোহান। হঠাৎ পাশ থেকে কথাটা বেশি আসে। কথাটা কে বলল তা দেখার জন্য মা বাবা সহ সবাই তাকালো। পাশে দেখে তো মা বাবা তিথি চোখটা বড়সড় করে তাকিয়ে আছে, যেন ভূত দেখে ফেলেছে। বাবার মুখ দিয়ে তো বেরিয়ে যায়, রোহান, হ্যাঁ। তুমি তো আমেরিকায় চলে গিয়েছিলে, তাহলে? হ্যাঁ, আমেরিকা গিয়েছিলাম, কিন্তু আবার চলে আসলাম। সেটা নাই বুঝলাম,
কিন্তু তুমি তিথিকে বিয়ে করবে? আরে দূর আঙ্কেল, কি বলেন এসব? আমি কেন ভাবিকে বিয়ে করব? ভাবিকে তো বিয়ে করবে বস। বস মানে? এক মিনিট। রোহান পাশে তাকিয়ে বস বলে ডাক দেয়। সবাই রোহানের সাথে সাথে পাশে তাকায়। হঠাৎ সবাই দেখতে পায় কে যেন আসছে, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না। তিথিও তাকায়। তিথির মনে পড়ে যে এটা তো সেই লোক যে তখন দরজায় দাঁড়িয়েছিল। কিন্তু কে এই লোক, আর ও মুখটা এবার কেন ঢেকে রেখেছে? সবাই তাকিয়ে রয়েছে কে এটা জানার জন্য। লোকটা স্টেজে গিয়ে দাঁড়ালো। সবাই স্টেজের দিকে অধীর আগ্রহে আছে, আর স্টেজে বাবা, মা, তিথি আর রোহান। এবার লোকটা ধীরে ধীরে মুখের কাপড়টা সরিয়ে নিচে নামাতে থাকে। মুখের কাপড় সরিয়ে লোকটা সবার দিকে তাকায়। সবাই লোকটিকে দেখে হা হয়ে তাকিয়ে আছে। হাউ ইজ পসিবল? বাবা মারও হোশ উড়ে গেছে। আর তিথির কথা আর কি বলবে? তিথি একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছে। মেয়ে মানুষের অভ্যাস, কিছু হলেই অজ্ঞান হয়ে যায়। দুর্বল প্রাণী। আপুরা, ডোন্ট মাইন্ড, জাস্ট ফর ফান। আপনাদের জানতে ইচ্ছা হচ্ছে না তিথির সাথে কি হলো যে অজ্ঞান হয়ে গেল? আপনাদের ইচ্ছে না হলেও আমি বলবো। চলুন তাহলে। তিথি লোকটির দিকে তাকিয়ে আছে। কে এটা? এই প্রশ্ন মাথায় আসছে। তারপর লোকটা যখন মুখের কাপড়টা সরিয়ে তিথির দিকে তাকালো, আরিয়ান! আরিয়ান দৌড়ে গিয়ে তিথিকে ধরে ফেলে। মা বাবাও দৌড়ে আরিয়ানের কাছে যায়। বাবা গিয়ে আরিয়ানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে, আর মা তো আরিয়ানের গালে মুখে চুমু খাচ্ছে আর কান্না করছে। যারা বিয়ে বাড়িতে এসেছিল সবাই এই দৃশ্য দেখে কান্না না করে থাকতে পারে না। তবে এটা কষ্টের কান্না না, এটা যে সুখের কান্না, প্রিয়জনকে ফিরে পাওয়ার কান্না। আরিয়ান মা বাবা দুজনকে সান্ত্বনা করে, তবে এখনো ফোপাচ্ছে। এবার মা আরিয়ানকে প্রশ্ন করে, বাবা তুই বেঁচে আছিস? কিন্তু ওই ওই খবরে যে বললো যে তুই অ্যাক্সিডেন্ট করে মারা গেছিস। কেউ ভাবতেই পারেনি এদিকে আকাশকে একটা অন্ধকার ঘরে বেঁধে রাখা হয়েছে, আর আকাশ অজ্ঞান হয়ে আছে। হঠাৎ এক বালতি জল আকাশের মুখে এসে পড়ল। এতে করে আকাশের জ্ঞান ফিরে আসে। আকাশের স্বাভাবিক হতে 5 মিনিট স্বাভাবিক হবার পর আকাশ বুঝতে পারে তাকে বেঁধে রাখা হয়েছে, আর পুরো ঘর অন্ধকার, শুধু তার উপর আলো আছে। এতে আকাশ রেগে যায় আর চিৎকার করে বলতে লাগে, কার এত বড় সাহস যে আকাশকে বেঁধে রেখেছে? তোর জীবনের মায়া নেই? ভালো চাস তো আমায় ছেড়ে দে, আর সাহস থাকলে আমার সামনে আয়। এক নিঃশ্বাসে আর খুব জোরে কথাগুলো বলে আকাশ। এইসব কথা বলে আকাশ নিজের বল প্রয়োগ করে নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু ওকে এমনভাবে বাধা আছে যে একটু নড়তে পারছে না। তবে আকাশ হঠাৎ কারো পায়ের আওয়াজ শুনতে পায়। হ্যাঁ, এদিকে কেউ আসছে। এবার আকাশের মুখে হাসি ফোটে, কারণ ও মনে মনে প্ল্যান করেছে যে যে ওকে কিডন্যাপ করেছে তাকে কিছু টাকার লোভ দেখাবে, তাহলে ওকে ছেড়ে দেবে। আস্তে আস্তে লোকটার মুখ স্পষ্ট হতে লাগলো, আর যখন পুরোপুরি আকাশের সামনে চলে আসলো, আকাশের মুখ পুরো চুপসে গেল। আকাশ চোখ বড়সড় করে অবাক হয়ে তাকিয়ে আছে, সাথে মুখে ভয়ের ছাপ। আকাশের মুখে কোনো কথা বের হচ্ছে না, তবুও কষ্ট করে বলল, আরিয়ান, এটা কিভাবে হতে পারে? আমি তো না, কিছু ভাবতে পারছি না, কিছু মাথায় আসছে না। কি আকাশ বাবু, অবাক হচ্ছ আমায় দেখে? কিভাবে? বলছি এত তাড়া কিসের? ও, তোমার তো আজকে আবার বিয়ে করতে যাবে বুঝি? কিন্তু কাকে বিয়ে করবে? তিথিকে? কিন্তু ও তো আমার বউ, আর আমি তো ওকে আজকেও বিয়ে করে আসলাম। মানে? কি ভেবেছিলিস যে তুই বিবাহিত সেটা আমি জানি না? তোর বিষয়ে তুই যতটুকু জানিস তার চেয়ে বেশি আমি জানি। কিভাবে এটা সম্ভব? তুই তো মারা গেছিলি।
আরিয়ানকে মারবি তাও তুই? তুই কি ভেবেছিলি হ্যাঁ, যে তুই এত সব করে যাবে আর আমি জানতে পারবো না? যেদিন তোকে প্রথম অফিসে দেখি সেদিন তোকে আমার ভালো লাগে, তাই তো সেদিন থেকেই তোর পিছনে আমার লোক আঠার মতো লাগিয়ে রেখেছিলাম। তুই আমার জয়েনিং উপলক্ষে অ্যানাউন্স করা পার্টি থেকে যে আমি কিডন্যাপ করার প্ল্যান করেছিলি সেটাও আমি জানতাম। তাই তো সেম আমার মতো আরেকজনকে পোশাক পরিয়ে পার্টিতে রেখে আমি অন্য জায়গায় চলে গিয়েছিলাম। শুধু শুনছে কিন্তু কিছুই বলছে না। তারপর আমাকে অ্যাটাক করালি সেটাও আমি জানতাম। সেজন্য আমি সেদিন তো সিকিউরিটি নিয়ে বের হই, কারণ সিকিউরিটি নিয়ে বের হলে তোর লোকেরা আমাকে অ্যাটাক করতো না। কিন্তু তুই বাঁচলি কিভাবে? তাছাড়া গাড়িতে তো তোর লাশও পাওয়া গেছে। কুল কুল সব বলছি, বলার জন্যই তো তোকে ধরে নিয়ে এসেছি। আমি আগে জেনে গিয়েছিলাম যে তুই কিছু একটা করবি, তাই আমার সিকিউরিটিতে সব সময় নজর রাখতে বলি। আর তোর লোক যখন আমার গাড়ির ব্রেক ফেল করাতে আসে ঠিক তখনই আমার লোকেরা ওকে ধরে ফেলে আর সব প্ল্যান শোনে। তারপর মিথ্যা দিয়ে তোকে বলে যে কাজ হয়ে গেছে। তাহলে ওই অ্যাক্সিডেন্ট আমি নিজে ইচ্ছা করে করিয়েছি। ওই লাশটা কার ছিল জানিস? কার? তোর ওই লোকের, যে ব্রেক ফেল করতে এসেছিল। ওকে গাড়িটা ঢুকিয়ে জাস্ট পাহাড় থেকে গাড়িটা ফেলে দিয়েছি। সব যখন আগে থেকেই জানতি তখন আগেই মেরে ফেললি না কেন? আগে মেরে ফেলে তো গেমটা জমতো না রে ভাই, আর গেম না জমলে মজা পাওয়া যেত না। কিন্তু আমাকে তো পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, তাহলে আমি এখানে এলাম কি করে? শুধু 50 লক্ষ টাকা ধরিয়ে দিয়েছি, বাকি আর বলতে হবে না। ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট। তুই গেম জিতে গেছিস, বাট কি জানিস তো আমি হারিনি। তোর পুরো সম্পত্তির মালিক এখন আমি, তোর কাছে এখন কিছুই নেই। গেম খেলার চক্করে তুই নিজেকে ফকির বানিয়ে ফেলেছিস। Oh really? তুই সব সম্পত্তির মালিক হয়ে গেছিস? কিভাবে শুনি? তুই যে তিথির নামে তোর সব সম্পত্তি লিখে দিয়েছিলি সেটা আমি জানতাম, আর সেই সুযোগটা কাজে লাগিয়ে তিথি থেকে সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছি। হাসছিস কেন? পাগল হয়ে গেছিস নাকি? পাগল তো তুই হয়েছিস। তুই কি জানিস বাবা এখনো সব সম্পত্তি আমার নামে করেনি? আমি দিদিকে সম্পত্তি লিখে দিয়েছি, এই তো মাত্র আমার প্ল্যানের অংশ মাত্র। আর আমি তো এই প্ল্যান দিয়েই তোকে পুলিশে ধরিয়েছি। আকাশ আরিয়ানের যত কথা শুনছে তত অবাক হচ্ছে। সে কিনা নিজেকে এত বুদ্ধিমান ভাবতো, সেখানে আরিয়ানের একটা প্ল্যানও বুঝতে পারলো না। তোর সময় শেষ হয়ে গেছে আকাশ। মানে? গেম ইজ ওভার, মানে তোকে মরতে হবে। দেখ আরিয়ান, আমায় মারিস না প্লিজ। দেখ, আমায় মারলে তোর ফাঁসি হয়ে যাবে। তুই আবার হাসালি। আচ্ছা তোকে ইনকাউন্টারে মারলে কেমন হয় বলতো? কাল খবরের কাগজে ব্রেকিং নিউজ কি হবে জানিস? আরিয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজকে জালিয়াতি করে বিক্রি করতে গিয়ে ধরা পড়া আকাশ পুলিশের কাছে থেকে পালায়। পুলিশ তাকে থামতে বললেও সে যখন থামে না তখন পুলিশ গুলি করতে বাধ্য হয়, আর কয়েকটা গুলি সোজা বুকে গিয়ে লাগে। না প্লিজ। এই কয়দিনে নিজেকে রাজা ভাবতে শুরু করেছিলি তাই না? তবে মরার আগে শুনে নে, দেশের যতগুলো কিং আছে সবার কিং এই আমি। আই এম দ্য কিং অফ কিংস। এই বলে নিজের কাছে থাকা গান বের করে আকাশের বুকে গুলি চালিয়ে দেয়। তারপর সিকিউরিটিদের ডেকে বলে যে লাশটা পুলিশকে দিয়ে আসতে, তার সাথে কিছু টাকা নিয়ে আসতে। এবার যে তাকে নিজের কুইনের কাছে যেতে হবে। রাত 1টা। আরিয়ান বাসর ঘরে ঢুকে দেখে তিথি বসে থেকেই ঘুমিয়ে গেছে। আরিয়ান ধীরে ধীরে তিথির কাছে গিয়ে জোরে ভূত বলে ওঠে। তিথি তো ভূত ভূত বলে চিৎকার দিয়ে থাকে, আর তা দেখে আরিয়ান হো হো করে হেসে দেয়। তিথি আরিয়ানকে দেখে তার বুকে ঝাঁপিয়ে দেয় আর কান্না করতে লাগে। কোথায় চলে গিয়েছিলেন আমাকে ছেড়ে? আমার কত কষ্ট হয়েছে জানেন? কিন্তু তুমি তো আমায় দেখতে পারতে না, তাহলে কষ্ট হবে কেন? কে বলেছে আপনাকে? আমি না আপনাকে অনেক ভালোবাসি। তাই বুঝি? এই বলে আরিয়ান তিথিকে শুইয়ে দিয়ে কিস করতে যাবে। তার আগে তিথি আরিয়ানকে থামিয়ে দেয়। দাঁড়ান দাঁড়ান, আপনি আমায় টাচ করবেন না। হোয়াট? কেন? আপনি আমায় এতদিন কষ্ট দিয়েছেন, শাস্তি পেতে হবে। হোয়াট? কি শাস্তি? আমার না মাথাটা খুব ব্যথা করছে, মাথাটা টিপে দেন তো। পারবো না। তাহলে যান নিচে গিয়ে ঘুমান। ওকে ওকে দিচ্ছি। চান্দু, তুমি আমায় আমার প্রথম বাসরাতে পা টিপে নিয়েছো, এটা তার প্রতিশোধ।